Hello student, I am Govindo. Welcome to GS Academy. স্টুডেন্ট, আজকে তোমাদের ফুড এসআই 2024 সালে যে এক্সাম হলো, অর্থাৎ 17ই মার্চ 2024-এ যে থার্ড শিফটের কোশ্চেনগুলো এসেছে তার ম্যাথের পোর্শনটুকু আমি কিন্তু তোমাদের আজকে সলভ করাবো। তো আজকে তার প্রথম পার্টটা করাবো। প্রথম পার্ট মানে প্রথম 25টা কোশ্চেন, তারপরে আমি সেকেন্ড পার্টটা করাবো দ্বিতীয় ভিডিওতে। তো প্রথম কোশ্চেনটা তোমরা দেখো, বলছে যে এক্স স্কোয়ার, এই যে একটা দেখতেই পাচ্ছ বীজগণিতের একটা সমস্যা দিয়েছে। তো এই বীজগণিতের যে সমস্যাটা, এইটা যারা প্রথাগত নিয়মে করবে তাদের কিন্তু অনেক সময় বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব, কোন কায়দায় করলে জিনিসটা খুবই সহজ হবে সেইটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, প্রথমে এখানে যেটা মান নির্ণয় করতে দিয়েছে সেটা দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, আর এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, এই দুটো সেম না? তাহলে উপর নিচে কেটে গেল এই দুটো। তাহলে পড়ে রয়েছে যে বাকিটুকু, এইটুকু সমাধান করলে আমার উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটুকু যদি সমাধান করতে হয়, অনেকে কি করবে, অনেকে করবে মিডিল টার্ম করবে। তো মিডিল টার্মের হাত থেকে বাঁচার জন্য তুমি দেখো কি করতে পারো। তুমি এই যে এক্সের মান রয়েছে না, এক্স যেটা রয়েছে, এটার মান তোমার মনের মতন যা খুশি তাই নিয়ে নিতে পারো। মনে করো এখানে এক্সের মানটা তুমি কি নিতে পারো, এখানে এক্সের মান সব থেকে কম মনে করো 0 নিতে পারো, তাহলে জিনিসটা সুবিধাজনক হবে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কগুলো আমরা কি বীজগণিতের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু খুব ভালো করে বুঝবো যে কোথায় কখন কি মান নিতে হয়, মান নেওয়ার কি শর্ত, ঠিক আছে? তো এখন মোটামুটিভাবে তোমরা বুঝে নাও। তাহলে এক্সের মান যদি 0 নিই তাহলে কি হচ্ছে দেখো, এইটা কেটে গেল, এটাও 0 হয়ে গেল, তাহলে শুধু পড়ে থাকছে উপরে কত, -6। আর নিচে দেখো এক্সের মান যেই 0 পুট করছি, এটা 0, এইটাও 0 হয়ে গেল, এক্স যেহেতু গুণ রয়েছে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 3। তাহলে এটা কাটাকুটি করলে -2 হচ্ছে। তাহলে এইটুকুর ভ্যালু এক্সের মান 0 পুট করার জন্য কত বেরোলো, -2। তাহলে আমি অপশানগুলোতেও একটু চেক করবো এক্সের মান 0 বসালে কত দাঁড়ায়। দেখো এক্সের মান 0 মানে এটা পুরোপুরি 0, এটাও 0, তার মানে এখানে -1/2 দাঁড়িয়ে থাকলো, তাই তো? এখানে -1/2, এখানে x0, এখানেও x0, তাহলে এখানে কত দাঁড়ালো, +2/-1, -2 হলো। আচ্ছা, এখানেও এক্সের মান 0, এখানেও এক্সের মান 0, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে 3/1 মানে 3 হচ্ছে, +3 হয়ে গেল। তাহলে কোনটা এই -2-এর সাথে মিললো অপশান, আমি দেখতে পাচ্ছি অপশান বি মিলে গেল, তাহলে বি উত্তর মেরে দিয়ে আমি বেরিয়ে যাব, ঠিক আছে? কত সহজ না বিষয়টা? তো এটাই কিন্তু তোমাদেরকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিসের মাধ্যমে রেডি করতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো। এর জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশান যে বাটনটা সেটা কিন্তু ক্লিক করে রাখবে, ঠিক আছে, যাতে কিনা আমাদের সমস্ত কোশ্চেন যখনই আমরা সলভ করাবো তার একটা নোটিফিকেশান তোমার কাছে যায়। তো চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, বলছে যে এই যে তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে, সংখ্যাগুরু মান মানে বাংলা ইংলিশে কি বলছে, মোড। আচ্ছা, মোড অনেকেই জানে না হয়তো, যারা এই ফুডের পরীক্ষা দিতে গেছে অনেকে হয়তো মোড কী জিনিস তাই হয়তো জানে না, তাহলে তাদের ক্ষেত্রে অনেকটাই ক্রিটিক্যাল হয়ে যাবে। তো আমি সেটাই বলতে চাইছি যে এই বছর ফুডে কিছু কিছু শিফট আছে যেখানে যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন দিয়েছে কিন্তু, হ্যাঁ। আমি মোটামুটি এই যে শিফটটা এটা একটু দেখলাম যে মোটামুটি ভালোই লেভেলের কোশ্চেন রেখেছে। তো মোড কী জিনিস একটুখানি শুনে নাও। মোড হলো সেই সংখ্যা, কোনো একটা ডাটা, অনেক কটা মনে করো ডাটা রয়েছে, তার মধ্যে মোড হলো সেই সংখ্যাটা বা সেই ডাটাটা যেটা বেশি সংখ্যক বা রিপিট আছে, সেটা বেশি সংখ্যক বা রিপিট আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে সংখ্যাগুরু মান 15, সংখ্যাগুরু মান বা মোড মানে হলো 15, তার মানে আমি বলবো 15 সবচেয়ে বেশি আছে। আচ্ছা দেখো তো, 16 কয়বার আছে, 16 একবার আছে, 16 দুবার আছে, আর নেই। আচ্ছা, 15 কয়বার আছে, 15 একবার আছে, 15 দুবার আছে, আর কি 15 আছে, আর কোথাও 15 নেই। তাহলে তাহলে তুমি বুঝতে পারছো, 16 দুবার আছে, 15 দুবার আছে, কিন্তু 16 দুবার আছে, 15 দুবার আছে, 17 দেখো, 17 দুবার আছে। তাহলে এদের মধ্যে সংখ্যাগুরু কে হবে, যে সংখ্যায় বেশিবার আছে সেই তো সংখ্যাগুরু হবে। তাহলে এই যে এক্স এর মান যেটা তুমি জানছো না, এখনো জানো না, সেটাকে নিশ্চয়ই 15ই হতে হবে।
সেটাকে কী হতে হবে 15। যেই 15 হবে তাহলে তুমি বলবে যে 15 সংখ্যা 3টে হয়ে গেল, তাহলে ওই সব থেকে বেশি বার আছে, তাহলে আমার কিন্তু 15ই তখন সেক্ষেত্রে সংখ্যাগুরু মানটা হবে। সংখ্যাগুরু হতে হলে কী হবে, আমি বলেছি 15 যে সংখ্যাটা ওটাই বেশি বার রিপিট হতে হবে। তো দেখতে পাচ্ছি 15ও দুবার রিপিট হয়েছে, 16ও দুবার রিপিট হয়েছে, 17ও দুবার রিপিট হয়েছে। তাহলে ওই যে এক্স যেটা অজানা সেটাও যদি 15 হয়ে যায় তাহলে 15 সংখ্যাই বেশি হয়ে যাবে। তাহলে আমি বলবো যে এক্সের মানটাই কত 15 হবে। ঠিক আছে, চলে আসি তার পরের কোশ্চেন। বলছে 21 ডেসিমিটার দীর্ঘ, 10 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক পূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চা 21 সেমি দীর্ঘ বিশিষ্ট ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে দিলে জলতল কতটা উঠবে, তাই তো? তাহলে আমি বলবো জলতল মানে মনে করো এরকম একটা মনে করো চৌবাচ্চা, তার মধ্যে এরকম যদি গোলকগুলো রাখি, ঠিক আছে, কিছু 100খানা গোলক রাখি, তাহলে জলতল মনে করো এখান থেকে এতটা যদি উপরে ওঠে, তাহলে বলবো যতটা উপরে উঠলো সেটা কার সাথে সমান, সেটা যত আয়তনের আমি গোলক রেখেছি তার সাথে সমান না? তাহলে তুমি বলবে গোলকের আয়তন, তাই তো? গোলকের আয়তনের সূত্র জানো তোমরা? গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। পাই মানে কত? 22/7 আর আর কিউব। তাহলে আর কিউব মানে হলো এখানে কত ব্যাসার্ধ বলে দিয়েছে? হ্যাঁ, 21 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসের। আচ্ছা, 21 বলেছে ব্যাস, কিন্তু তাহলে ব্যাসার্ধ কত হবে? তুমি বলবে 21/2 হবে ব্যাসার্ধ। তাহলে 21/2 কতবার লিখব? 3 বার লিখব। তাহলে আমি বলছি যে একটা গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এইবার এইখানে বলছে 100খানা গোলক রাখা হয়েছে, 100খানা গোলক ডোবানো হয়েছে, তাহলে 100খানা ইজ ইকুয়াল টু করে দিলাম, এই 100খানা গুণ করে দিলাম, তাহলে এই যে আয়তনটা সেটাই কার সাথে সমান? যতটা জলতল উঠবে। আচ্ছা, যে তোমার চৌবাচ্চাটা রয়েছে সেটা তো আয়ত ঘনাকার, তাহলে তার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যতটা উঠবে সেটার সাথে গুণ করে দেবো। তাহলে দৈর্ঘ্যটা কত বলেছে? 21 ডেসিমিটার। আচ্ছা, এইগুলো তো সব সেন্টিমিটারে ছিল না, এটা সেন্টিমিটারে ছিল। তাহলে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি, তাহলে ডেসিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে তোমরা দেখতে পাচ্ছ ডেসি তারপরে কি হয়? সেন্টিমিটার। তাহলে মানে এক ঘর পরে, তার মানে এখানে 10 দিয়ে গুণ হবে। কত দিয়ে গুণ হবে? ডেসিমিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে 10 দিয়ে। তাহলে আমি বলবো যে 210 এটা হবে। পরেরটা হবে প্রশস্ত যেটা, সেটা হলো 110 হয়ে যাবে, 11 আছে যেহেতু। আর কতটা উঁচু হয়েছে জলতল আমি ধরে নিই এক্স সেন্টিমিটার উঁচু হয়েছে। আচ্ছা, উত্তর দেখো সেন্টিমিটারও আছে ডেসিমিটারও আছে, তাহলে আমি এক্স যেটা ধরলাম এটা কিন্তু সেন্টিমিটারে ধরলাম। কেননা এটাও সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি, এটাও সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা, এই একটা শূন্য আর এই একটা শূন্য, মোট দুটো শূন্য, এই দিকেরও দুটো শূন্যর সাথে কেটে যাচ্ছে। আচ্ছা, 21 একটা 21-এর সাথে কেটে যাচ্ছে, 11 দিয়ে কাটছে, 11 দুগুণি 22 কেটে যাচ্ছে। বেশ, আচ্ছা 3 7 21 কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আর পড়ে থাকছে কত? 2 দুগুণি 4 কেটে যাচ্ছে, আর একটা 2 আর একটা 2 কেটে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়ালো আমার? 21। এক্সের ভ্যালু 21 সেন্টিমিটার দাঁড়ালো। ডাইরেক্ট আমার উত্তর চলে আসলো এক্স কত? 21 সেন্টিমিটার। সেটাই দেখো অপশানে রয়েছে কিন্তু। হ্যাঁ, তো চলো দেখে নিই পরের কোশ্চেন কি বলছে। তাহলে বলছে যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের এত লিটার জল তুলতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে এখানে দেখে বুঝতেই পারছো 5 অশ্ব ক্ষমতা, 5 অশ্ব ক্ষমতা, তাহলে ক্ষমতা কত? 5। আর কত ঘন্টায় তুলছে? 8 ঘন্টায় তুলছে। কি তুলছে? জল তুলছে। কত জল? 36,000 লিটার। সেটা কেন নিচে লিখলাম? তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা করেছো সময় কার্য চ্যাপ্টারে, M1 D1 T1 বাই W1 ইজিক্যাল টু M2 D2 T2 বাই W2। মানে মোদ্দা কথা হলো কাজ হলো নিচে, বাকি সব উপরে। এটাই তো আমরা শিখেছি, কাজ হলো নিচে, বাকি সব উপরে। দেখো তো তাই করেছি কিনা। দেখো 5 হলো
অশ্ব ক্ষমতাযুক্ত 8 ঘন্টা, আর কাজ কি 36,000 লিটার জল তুলতে হবে, এটা কাজ। তাহলে একইভাবে বলবো 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, সময় লাগবে ধরে নিই এক্স ঘন্টা, কতটুকু জল তুলবে 63,000 লিটার, 63,000 লিটার। তাহলে 3টে শূন্য 3টে শূন্য উড়িয়ে দাও, 7 দিয়ে কেটে দাও 7 নং 63, 9 দিয়ে কেটে দাও 4 নং 36, আর 4 দিয়ে কেটে দাও 4 দুগুণি 8। তাহলে আমার এক্সের ভ্যালু কত বেরিয়ে গেল 5 দুগুণি 10। তাহলে 10 ঘন্টা কিন্তু আমার সময় লাগবে, ঠিক আছে। তো চলো দেখে নিই পরের অঙ্ক। বলছে ঊর্ধ্বক্রমে সাজানো 8, 9, 12, 17 x+2 x+4 30, 31, 34, 39 এদের মধ্যমা। দেখেছো আগে একটা তোমরা নতুন একটা জিনিস পেয়েছিলে মোড বা যেটাকে বলছে সংখ্যাগুরুমান, আর এইবার যেটা পেলে মিডিয়ান বা মধ্যমা পেয়েছো। আচ্ছা মিডিয়ান বা মধ্যমা এটাও অনেক ছেলেমেয়েরা নাও জানতে পারে, ফুডের পুরো প্রস্তুতি নিচ্ছে তো তারা এইসব জিনিস নাও জানতে পারে। এর জন্য তোমাদের কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের মানে একটু ভালোভাবে তোমাদের ম্যাথটা কিন্তু করতে হবে। দেখো প্রচুর ইউটিউব চ্যানেল আছে, আমাকে মানে আমারই এক স্টুডেন্ট বলছিল, দাদা দেখো এই ইউটিউব চ্যানেলে এত সাবস্ক্রাইবার, এত বেশি ভিউজ, কিন্তু তোমার চ্যানেলে তো এত হচ্ছে না। আমি আমি তাদেরকে বললাম, আমি ওই স্টুডেন্টকে বলছিলাম যে দেখ এরা যে শর্টকাটে যে জিনিসগুলো শেখাচ্ছে 5 সেকেন্ড 7 সেকেন্ডে যেটা বেরিয়ে যাচ্ছে, ও আদৌ পরীক্ষায় কোনো দিন আসে না, ঠিক আছে। কিন্তু এতে ভিউ হবে, অবশ্যই ভিউ হবে, এতে দুঃখ করে আমারও লাভ নেই, এতে ভিউ হবে। কেননা ছেলেমেয়েরা এখন শর্টকাটেই বেশি মানে পছন্দ করে, ঠিক আছে, ব্রডকাটে যেতে চায় না। ভাই যদি শর্টকাটেই যদি সব কিছু হয়ে যেত, তাহলে ওই ইউটিউবারগুলোও কিন্তু শর্টকাটে অনেক কটা চাকরি বাদিয়ে ফেলতে পারতো, ঠিক আছে। কিন্তু তারাও চাকরি বাড়াতে পারে না, বা তার স্টুডেন্ট এত এত ফলোয়ার, তারাও কিন্তু শর্টকাটে কেউই চাকরি বাড়াতে পারে না। তো তার জন্য কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। আর অঙ্ককে, সত্যি কথা বলতে অঙ্ককে যথেষ্ট স্ট্যান্ডার্ডভাবে তোমাদেরকে কিন্তু শিখতে হবে, কেন কখন কী ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু তুমিও জানো না। এর জন্য শুধু শর্টকাটের প্রতি মানে নজর দিও না, শর্টকাটে সব কিছু হয় না, শর্টকাটে যদি সব হতো তাহলে শর্টকাটেই তোমরা চাকরি পেয়ে যেতে, তাই না। এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো কি বলছে কথাটা, বলছে যে মিডিয়ান যে কনসেপ্টটা সেটা একটুখানি বোঝো। মনে করো 4, 7, 11, 5, 9 আর 13, এই কটা একটা সংখ্যা দিচ্ছে, এর মিডিয়ান কত। আচ্ছা মিডিয়ান মানে হলো আগে কি করতে হবে, আগে এদেরকে ছোট থেকে বড় আকারে সাজাও, আগে এদেরকে ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে 4, তারপরে কি আছে সব থেকে ছোট 5, তারপরে কি আছে 7, তারপরে কি আছে 9, তারপরে কি আছে 11, তারপরে কি আছে 13। তাহলে এই যে ছোট থেকে বড় আকারে সাজানোর পরে যে একদম মাঝে থাকবে তারাই হলো মিডিয়ান। তাহলে দেখো এদিক থেকে একটা 4 কেটে দিলাম, এদিক থেকে 13 কেটে দিলাম, এদিক থেকে 5 কেটে দিলাম, এদিক থেকে 11 কেটে দিলাম, তাহলে মাঝে কি কোনো একটা সংখ্যা পাচ্ছি? একটা সংখ্যা যদি পেতাম তাহলে সেই মিডিয়ান হয়ে যেত, কিন্তু এখানে তো একটা সংখ্যা পাচ্ছি না, এখানে দুটো সংখ্যা পাচ্ছি, তাহলে তাদের গড়টাই হলো মিডিয়ান, তাদের গড়ই হলো মিডিয়ান, মানে 7 + 9/2 হলো মিডিয়ান। তাহলে এখানে কত হবে 8 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। কিন্তু তাহলে দেখো এইবার যে অঙ্কটা দিয়েছে এদের বলে দিয়েছে মধ্যমা বা মিডিয়ান 24 যদি হয় তাহলে এক্স এর মান কত। খুব মজাদার জিনিস। তাহলে এদের যদি মিডিয়ান তুমি এখন বের করতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে কী করতে হবে, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো এখানে দেখো ছোট থেকে বড় আকারে মনে হচ্ছে যেন সাজানোই আছে। তাহলে আমরা একটা কাজ করি বুঝলে, এইদিকের 8 কাটি, এদিকের 39 কাটি, এদিকের 9 কাটি, এদিকে 34 কাটি, এদিকের 12 কাটি, এদিকের 31 কাটি, এদিকে 17 কাটি, এদিকে 30 কাটি। যেই কাটা কমপ্লিট হয়ে গেল দেখো মাঝে কে পড়ে রয়েছে, মাঝে পড়ে রয়েছে দুটো জিনিস, আবার x+2 আর একটা কি x+4। তাহলে এদের মাঝের যে জিনিসটা, এদের গড়টাই তো মিডিয়ান। আচ্ছা গড় মানে এদের মাঝের জিনিস, আর এদের মাঝের জিনিস 2 আর 4-এর মাঝে কি আছে 3, তাহলে x+3 হলো এদের মিডিয়ান। আর সেই মিডিয়ান বা মধ্যমার মান কত বলে দিয়েছে 24, তাহলে x+3 আমি লিখে দেবো কত 24। তাহলে x কত 3, ওই পাশে গিয়ে বাদ গেলে হয়ে যাবে কত 21, তাহলে x এর মান কত বেরিয়ে গেল 21। বি হলো আমার এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা কি করবে, একটু আগে গিয়ে
আর একবার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তো চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, 0.8x প্লাস এক্স বাই 5 ইজ ইকুয়াল টু 0.23 প্লাস 2 যদি হয় তাহলে এক্সের মানটা কত আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে এক্সের মান আমার এখান থেকে বের করতে হবে, এটা আমার হলো টার্গেট। আচ্ছা, তাহলে একটা কাজ করি, বুঝলে, এইখানে এই যে জিনিসটা রয়েছে এটাকে ভেঙে দিই, পয়েন্টটা তুলে দিলে 8/10 হয়ে যাবে, তাই তো? 8/10 এক্স যোগ এক্স বাই 5 ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট, এটা 2 যোগ করে দিলে কত হয়ে যাবে, 2.23 হয়ে যাবে না? তাহলে ঠিক আছে, তাহলে এটা যদি কাটাকুটি করি, আচ্ছা কাটাকুটি না করে তুমি যদি একটা কাজ করো, কাটাকুটি কি করবো, দেখেই বলে দেওয়া যাচ্ছে তোমাদের, জাস্ট কি বলবো, দেখো এই দেখো এখানে 10 আছে, তো এখানে 10 আছে, এখানেও যদি 10 করে দিই তাহলে 2 দিয়ে গুণ করবো না উপর নিচে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচেও 10, দুই দিকেই দেখো উপর নিচে কী হয়ে গেল, এরও নিচে কী হয়ে গেল, 10 হয়ে গেল না? এখানেও 10 আছে, এখানেও আমি 10 বানিয়ে দিলাম, তাহলে তুমি বলবে তাহলে 10 10ই হয়ে গেল লসাগু, আর উপরে দেখো 8 আর 2 কত, 10, 8 আর 2 10, তাহলে 10 10 কেটে যাবে, তাহলে জাস্ট কী হয়ে যাবে, এক্স হয়ে যাবে, এটা যোগ করলে কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2.23, ঠিক না? তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল, 2.23। দেখো আমাকে একটুখানি সমস্ত ধরনের স্টুডেন্টদের তো বোঝাতে হবে, আমি তো নিজে করে গেলে হবে না, এর জন্য তোমাদের আরও একবার বলছি। তাহলে দেখো এখানে যদি 8/10 এটাকে যদি কাটাকুটি করি, তাহলে তুমি বলবে দাদা 4 কত হবে, 5 হবে, 4/5 এক্স, আর যোগ এক্স বাই কত, 5 ইজ ইকুয়াল টু 2.23 লিখবো, ওটা যোগ করলে হবে, তাহলে এইখানে যদি যোগ করি 5 5-এর লসাগু 5, আর 4, আর এখানে কত, এখানে 1 হবে, আর এক্স তো কমন, ইজ ইকুয়াল টু 2.23, আচ্ছা 4 আর 1 কত হয়, 5, এই 5 আর এই 5 কেটে যাবে, তাহলে এক্সের ভ্যালুই কত হবে, 2.23। যাই হোক, দেখেই বোঝা যাচ্ছিলো যে এটার উত্তর একদমই সহজ, 2.23 হবে, কিন্তু আমাকে তো সবাইকে বোঝাতে হবে, এর জন্য কিন্তু আমি করে করেই সব কিছু দেখাবো, হ্যাঁ, একবারের জায়গায় প্রয়োজন হলে দুবারও দেখাতে পারি। তো দেখো এক ব্যক্তি, পরের কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি স্থির জলে 8 কিমি/ঘন্টা বেগে দাঁড় বায়, যদি নদীর স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূল থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তবে ওই স্থানের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, তাহলে স্থির জলে 8 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, আচ্ছা তাহলে তোমরা সবাই জানো স্থির জলে মানে কি, বোটের বেগ কত, 8, আর স্রোতের বেগ কত বলছে, স্রোতের বেগ বলছে 3 কিমি/ঘন্টা। স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তোমরা তো আমার কাছে নৌকা স্রোত করোনি, তো যদি করতে তোমাদের এই সমস্ত অঙ্ক কীভাবে সেকেন্ডের মধ্যে বের করে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিতাম, আমি করেই দিই, তোমাদের একটু বুঝিয়েই দিই, অসুবিধা নেই, ঠিক আছে? বলছে যে শোনো, দুটো কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, এখন বলবো বলতে গেলে সময় বেশি চলে যাবে, ঠিক আছে বলি দাও। দেখো মোট দূরত্ব যদি ডি হয়, মোট দূরত্ব যদি ডি হয়, আর যদি মনে করো কোনো একটা স্থানে গিয়ে, কোনো একটা স্থানে গিয়ে যদি ফিরে আসতে মোট সময়, কি বলছি, গিয়ে ফিরে আসতে যদি মোট সময় ক্যাপিটাল টি হয়, টি ঘন্টা হয়, তাহলে দূরত্বের একটা ফর্মুলা আছে, ডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b, বুঝলে, এই হলো ফর্মুলা আছে। আচ্ছা তুমি বলতে পারো দাদা তুমি তাহলে ফর্মুলা কেন শেখাচ্ছ? ফর্মুলা এর জন্য শেখাচ্ছি ভাই, এই ফর্মুলা না জানলে বিশ্বাস করো এমন কিছু কিছু অঙ্ক আছে তুমি নামাতেই পারবে না সারাদিনে, ঠিক আছে? তো মানে সমস্ত টাইপের তো অঙ্ক আমাকে নামাতে হবে, তার জন্য দু একটা ক্ষেত্রে তোমাকে কি ফর্মুলা একটুখানি মুখস্থ করতে হবে। আর যদি তোমার মানে টার্গেট থাকে ছোটোখাটো কোনো একটা এক্সাম আমি কোয়ালিফাই করলেই হয়ে যাবে, তাহলে তুমি এমনি কনসেপ্ট বেসিসেও চলতে পারো, কিন্তু এমন এমন কিছু লেভেলের কোশ্চেন আছে, যে সমস্ত কোশ্চেন তোমরা বাংলা বেঙ্গলি ভার্সানেরও বই পেয়ে যাবে, কোর গণিত বলে একটা বই আছে, সেই বইতেও এরকম দু একটা কোশ্চেন আছে যেগুলো তুমি নামাতেই পারবে না এইসব ফর্মুলা ছাড়া, হ্যাঁ। তো সেগুলো যখন দেখাবো তখন তো বুঝতেই পারবে পুরো চ্যাপ্টার যখন করাবো নৌকা স্রোত,
তোমাদের যদি নৌকা স্রোতের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে কিন্তু যে দাদা তোমাদের আরও আমার কাছে তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। এবং বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে একটু আমারও ভিউজটা বেশি হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে দেখো কি বলতে চাইছি। তাহলে এই একটা কনসেপ্ট গেল, আর একটা কনসেপ্টও বুঝে নাও। মোট দূরত্ব যদি ডি হয় তাহলে গিয়েছে মনে করো অনুকূলে আর ফিরেছে মনে করো প্রতিকূলে। এক্ষেত্রে যদি যে গিয়েছে অনুকূলে তাহলে তো কম সময় লাগবে, আর ফিরেছে প্রতিকূলে মানে বেশি সময় লাগবে। তাহলে এই বেশি কম যে সময়টা, এদের মধ্যে একটা সময়ের পার্থক্য আছে না? তাহলে সময়ের পার্থক্য যদি স্মল টি হয় তাহলে সেক্ষেত্রে মোট দূরত্ব ডি ইজ ইকুয়াল টু টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2s। আচ্ছা দেখো, এই দুটো কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কিন্তু একবার বলবে গিয়েছে ফিরে এসেছে মোট সময়, ঠিক আছে। গিয়েছে মনে করো 5 ঘন্টা আর ফিরেছে 12 ঘন্টা, তাহলে মোট সময় কত? 12 আর 5 কত? 17 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা মোট দূরত্বের কি? এই মোট সময় ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2b। আর মনে করো গিয়েছে হলো 5 ঘন্টায়, ফিরেছে 12 ঘন্টায়, তাহলে গ্যাপ কত সময়ে? 7-5 বললাম কত? হ্যাঁ 7-5-12 মানে 5 ঘন্টা সময়ের পার্থক্য। তাহলে সেক্ষেত্রে হলো মোট দূরত্বের ফর্মুলা কি? ওই মনে করো 5 ঘন্টা ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2s। তাহলে শুধুমাত্র এই দুটো সূত্রের মানে পার্থক্য কোথায়? বি এর জায়গায় এখানে এস দিয়ে ভাগ, ঠিক আছে। আর এখানে ক্যাপিটাল টি মানে দুটো সময়ের যোগফল, আর এখানে স্মল টি মানে দুটো সময়ের বিয়োগফল। তাহলে এইবার বলো এইখানে কোন অঙ্কটা দিয়েছে? তুমি বলবে দাদা এখানে একদম সিম্পল জিনিস দিয়েছে। দেখো স্রোতের অনুকূলে, দেখো এখানে কি বলেছে? স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়। বেশি সময় নিয়ে মানে কি? এক্সট্রা সময় মানে কি? বিয়োগফল। তাহলে এক্ষেত্রে স্মল টিটা বলে দিয়েছে। তাহলে তুমি সাথে সাথে দূরত্বের ফর্মুলা লিখে দেবে, ডি ইজ ইকুয়াল টু স্মল টি মানে 3 ঘন্টা ইন্টু বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার মানে বলবে 8-8 64 মাইনাস কি এস স্কোয়ার মানে 3 × 9 বাই 2s মানে 3×2 = 6, তাই তো? 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 কেটে গেল, 64 মাইনাস 9 করলে হবে 55 বাই হলো 2। আচ্ছা তার মানে 2 দিয়ে যদি ভাগ করি 27×2 = 54 হয় 0.5, তাহলে 27.5। দেখো অপশান কিন্তু ডি হলো কত সহজ উত্তর, তাই না? তাহলে এইটুকু যদি একটা ফর্মুলা মুখস্থ করো তুমি সেকেন্ডের মধ্যে নামিয়ে দিতে পারছো অঙ্কটা, তাই না? তো এইগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে। আর তুমি কনসেপ্ট দিয়েও করতে পারতে, কিন্তু আমি কি বলছি বারবার, কনসেপ্ট দিয়ে কীভাবে করতে একটুখানি বলেই দিই। কনসেপ্ট দিয়ে করতে মোট দূরত্ব বাই লিখতে অনুকূলে, আগে প্রতিকূলে লিখতে, প্রতিকূলে মানে কি? প্রতিকূলে মানে 8-3 করতে, তারপরে 8-3 করতে, হ্যাঁ। তাহলে সময়ের পার্থক্য দিয়েছে যেহেতু, তাহলে অনুকূলে কত সময় লাগবে দেখে নিই। d/8 প্লাস তুমি 3 করতে ইজ ইকুয়াল টু লিখতে 3 ঘন্টার গ্যাপ। তাহলে এইখানে আর d/5 মাইনাস d/8 আর 3 11 ইজ ইকুয়াল টু 3। এইভাবে তুমি কিন্তু করলে তোমার ডি এর মান কিন্তু এখান থেকে বের হতো, ঠিক আছে। কিন্তু আমি বলছি এসব কিছু করার দরকার নেই, তুমি একদম ইজিলি এই ফর্মুলা দিয়ে মেরে দেবে, ঠিক আছে। তো ফর্মুলা লাগবেও, ফর্মুলা এমন নয় যে ফর্মুলা স্কিপ করে তুমি সব অঙ্ক করে ফেলতে পারবে, ঠিক আছে। ফর্মুলা তোমার লাগবেও, সে ধরনের অঙ্ক করার জন্য তুমি প্রস্তুত থেকো, ঠিক আছে। পরবর্তীতে আমরা ঠিক আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ফ্রিতেই করিয়ে দেবো সেসব কনসেপ্ট, ঠিক আছে। আর যারা পেইড কোর্স নিয়েছে তারা তো পেইড কোর্সে অনেকটাই এক্সট্রা জিনিস শিখতে পারবে। তো দেখে নিই, দেখো জ্যামিতিরও অঙ্ক রয়েছে, এবং তোমরা বললে বিশ্বাস করবে না এই সমস্ত জ্যামিতি আমি মানে ফুডের এসআইয়ের পরীক্ষা দিতে যাওয়ার আগের দিনই করিয়েছি, মানে অনেক কটা ব্যাচে, ঠিক আছে। তো দেখো ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহুর উপর ডি আর ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি হয়। তাহলে ত্রিভুজের নাম কি? ত্রিভুজের নাম হলো এ বি আর সি, ঠিক আছে। তো এ বি আর এসি বাহুর উপর ডিই দুটো বিন্দু, যাতে নাকি এই ডিই আর বিসি, ডিই বিন্দুটা বুঝতেই পেরেছ, এই ডিই সরলরেখা আর বিসি সরলরেখা এই দুটো কি পরস্পরের দেখো সমান্তরাল, এটা হলো সমান্তরালের চিহ্ন।
আর এডি ইস টু ডিবি। আচ্ছা, এডি মানে উপরের টুকু, এটা 3 বলে দিয়েছে, আর ডিবি এটা বলেছে 1 বলে দিয়েছে। তাহলে ই এ বলে দিয়েছে কত, ই এ যদি 3.3 সেন্টিমিটার হয় তাহলে এসি কত। আচ্ছা, তাহলে তুমি বলবে শোনো, যখনই না এই ধরনের একটা চিত্র তোমার চোখের সামনে তৈরি হবে, কিভাবে বলেছি জানো না ওদেরকে, যে এরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। হ্যাঁ, পুরো এই জিনিসই করিয়েছে, আর ওরা তো গিয়ে অবশ্যই এই সব অঙ্ক কিন্তু নিমেষেই করে আসতে পারবে। ডিই, ঠিক আছে। তাহলে 3 যদি হয় আর এটা মনে করো যদি 1 হয়, তাহলে আমি বলবো এই দিকেরটাও 3 হবে, আর এই ছোট্ট এই পোর্শনটুকু 1 অনুপাতে হবে, বুঝেছো? তাহলে এই দিকের এইটুকু 3 হবে, এইটুকু 1 অনুপাতেই আসবে, তাহলে 3:1 অনুপাতে এই দিকেরটাও আসবে। আচ্ছা, সেখানেই দেখো ই এ, মানে এই উপরেরটুকু না, তাহলে এই 3 ইউনিটের ভ্যালুই কত বলে দিয়েছে, 3.3 সেন্টিমিটার। তাহলে এসি মানে পুরোটা না, 3 আর 1 কত, 3 আর 1 4 হবে, তাহলে 3, তাহলে আমি বলবো যে দেখো ভালো করে বোঝো, এইটা হলো 3 ইউনিট, এইটুকু হলো তাহলে বলবো 1 ইউনিট, তাহলে মোট কত ইউনিট, মোট বলবে যে 4 ইউনিট। এবার দেখো এই মানে 3 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত, 3.3, তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট বলবো 1.1, আর 4 ইউনিট মানে পুরোটা মানে 4.4, তাহলে 4.4 সেন্টিমিটার মানে কত, অপশান সি হলো এখানে সঠিক উত্তর। চলে আসি তারপরের কোশ্চেনে। দেখো এই সমস্ত অঙ্ক তো মানে আমাদের অফলাইন ব্যাচে যে এতভাবে করানো হয়েছে যে কি বলবো, এসব অঙ্ক আমি বলেছি দেখেই উত্তর মারবি। 10-এর থেকে বড়, এই দেখো এখানে প্লাস আছে তো, তাহলে 10-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত, 16 না, 10-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত, 16, তো কাছাকাছি না, তাহলে 4 4 16, 4 মেরে দিয়ে বেরিয়ে যাবি, তারপরে দেখা যাবে অন্য কি হয়। ঠিক আছে, বাকি তো আমি শেখাচ্ছি। দেখো আগে বলো 256 রুট করলে কত হয়, 256 রুট করলে হয় 16 16 256, তাহলে 16 যোগ 65 হবে, তাহলে 65 যোগ 16 করলে কত হবে, 6 আর 5 11, 1 6 আর হলো 8 হবে, তাই তো। তাহলে এর রুট হবে আবার, তাহলে 81 যদি রুট করি 27, আর কত হবে 27 যোগ 9 9 81 হবে, তাহলে 27 আর 9 কত হয় যোগ করলে, 9 এর সাথে 16 6 36, তাই তো। তাহলে এখানে এর রুট করলে আবার কত হবে, এর রুট করলে হবে 6, তাহলে 10 আর 6 কত, 10 আর 6 16, 10 আর 6 16, তার রুট তাহলে 4 4 16, তাহলে আমি বলেইছিলাম, আমি তো বলেই দিয়েছি দেখেই উত্তর মেরে দেবে আমার ছেলে মেয়েরা। কীভাবে মারবে, আমি বলেছি একদম প্রথমে যেটা রয়েছে সেটা দেখবি, আর তারপর প্লাস আছে না মাইনাস আছে সেটা দেখবি, যদি প্লাস থাকে ওর বড় পূর্ণবর্গ সংখ্যার রুটটা মেরে দিবি, আর যদি মাইনাস থাকে তাহলে ওর ছোট মানে কি 9, তাহলে 3 উত্তর মেরে দিত, 3 3 9, ঠিক আছে। আর যেহেতু প্লাস আছে তাহলে তার থেকে বড়, 10-এর থেকে বড় কে আছে 16, তাহলে 4 4 16 মেরে দিও, বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত মানে কনসেপ্টগুলো কিন্তু আমরা অফলাইন ব্যাচে শিখিয়েই থাকি, ঠিক আছে। তো যাদের ইচ্ছা হবে তারা কিন্তু বড়োভাবেই করবে, তাতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো 19 দাগের কোশ্চেনটা কি বলছে আমরা এবার বোঝার চেষ্টা করব। আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে সময় লাগে 12 দিন, 8 দিনে ওই পুকুর কাটতে কত লোক লাগবে, তাই তো। তাহলে ভালো করে বোঝো, একদম সিম্পল জিনিস, 24 জন লোকের পুকুর কাটতে লাগে 12 দিন, তাহলে 24 গুণ 12 হলো মোট পুকুর, তাহলে 8 দিনে কাটতে হবে, ধরে নিই x জন লোক, তাহলে 8 দিয়ে কাটবো, 3 8 24, তাহলে আমি বলবো x এর ভ্যালু 3 বারং কত হবে 36, তাহলে কত লোক লাগবে, 36 জন লোক লাগবে, খুবই সহজ অঙ্ক। চলে আসি তারপরের কোশ্চেন। তারপরের কোশ্চেন দেখো আবার ত্রিকোণামিতি থেকে দিয়েছে, ঠিক আছে, মানে লেভেল কি, মানে ত্রিকোণামিতিকেও ছাড়েনি, ফুটে কিন্তু ত্রিকোণামিতিও নিয়েছে। আবার কি অনেক ইউটিউব চ্যানেল বলেছে কি এইসব আসেই না, আসে কি শুধু পাটিগণিত, শুধু পাটিগণিত করো, কিন্তু সব ধরনের জিনিসই কিন্তু এবছর পরীক্ষায় কিন্তু দিয়ে দিয়েছে। এর জন্য আমি বলছি তোমরা সবাই কিন্তু একটু হলেও রেডি থাকো, সব ধরনের অঙ্ক করা শেখো। শুধুমাত্র ওই ইউটিউবে কিছু মানে কি বলবো 2 সেকেন্ড 5 সেকেন্ডের ওই রিলস দেখে যদি মনে করো তোমার এক্সাম কোয়ালিফাই হয়ে যেত, বা রিলসের মতন যদি ওই সমস্ত কোশ্চেন মানে দেখে যদি তোমার মনে করো এক্সাম কোয়ালিফাই হয়ে যেত, তাহলে ভাই মানে সরকার পারতো না, মানে এত ছেলে মেয়েকে চাকরি দিয়ে পারতো না, ঠিক আছে। তো নিশ্চয়ই ব্যাপার আছে, তোমরা বুঝতেই পারছো, শর্টকাটে কখনোই চাকরি পাওয়া সম্ভব নয়, এর জন্য তোমাকে কনসেপ্ট কিন্তু ফুল বিল্ড করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু এরকম না যে তুমি শুধুমাত্র প্রতিটা অঙ্ক বেসিস তুমি তোমার
কনসেপ্ট ক্লিয়ার করছি, এরকম না, চ্যাপ্টার বেসিস কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই পরের কোশ্চেনটা কী বলছে। দেখো ত্রিকোণমিতির এই কোশ্চেনটা কীভাবে করবে, যারা মানে ত্রিকোণমিতি করেছে তাদের কাছে অনেক সহজ লাগবে, আর যারা করেনি তাদের কাছে খুব কঠিন লাগবে। দেখো যখনই তোমরা এইসব মান জানো না, তাই না, যখনই তোমরা এই দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে 5টা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 0, 30, 45, 60 আর কি 90, এইসবের মান কিন্তু আমরা জানি, এই 5টার মান আমরা জানি, বাকিগুলোর মান জানি না। বাকিগুলোর মান জানি না মানে কি হবে শোনো, তাহলে এইগুলোকে এরকম চেঞ্জ করা যায়। মনে করো এই যে এটা 43 ডিগ্রি, তো এখানে 43 ডিগ্রিতে চেঞ্জ করা যায়, আর চেঞ্জ করলে কি হয় সেগুলো আমাকে তাহলে বলতে হবে এখন। তাহলে সাইন দেখো কিসে চেঞ্জ হয় জানো, সাইন চেঞ্জ হয় কজে, আর উল্টো করে বলবে কজ চেঞ্জ হয় আবার কিসে, সাইনে, ঠিক আছে। একটা আমি বললাম আপাতত অঙ্কটা করার জন্য, কেননা আমি এখন পুরোপুরি ত্রিকোণমিতি বোঝাতে চাইছি না, ঠিক আছে। তো যখন তোমাদের ত্রিকোণমিতি পুরো করাবো তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে এবং বন্ধুদের মাঝে তোমাদের শেয়ার করতে হবে, যাতে কিনা মোটামুটি আমিও একটুখানি ইন্সপায়ার্ড হই যে তোমাদের জন্য, তোমাদের প্রয়োজন, ঠিক আছে, যে আরও অনেক কিছুর প্রয়োজন, সেটা যেন আমি ফিল করি, তাহলে অবশ্যই তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কি বলছে, সাইন কিসে বললাম চেঞ্জ হয়, কজে চেঞ্জ হয়, আর কজ কিসে চেঞ্জ হয়, সাইনে চেঞ্জ হয়। তাহলে এইটুকু কনসেপ্ট তো তোমরা জানতেই পারলে। এইবার শোনো, চেঞ্জ কখন হবে, যখন কি না দুটো কোণের যোগফল 90 হবে, তখনই একমাত্র চেঞ্জ হবে। দেখো 43 আর এই 47 যোগ করলে কত হয়, 90 হয় না, তাহলে তুমি চেঞ্জ করতে পারবে, তোমার কাছে পারমিশন থাকলো, তাহলে চেঞ্জ করতে পারবে। এই দুটো যোগ করলে যদি 90 না হতো তাহলে কিন্তু চেঞ্জ হতো না। আচ্ছা তাহলে আমি শিখাচ্ছি তোমাকে, ভালো করে একটু বোঝো। তাহলে প্রথমটা লিখলাম সাইন কত, সাইন 43 লিখলাম, সবকটা একই ডিগ্রিতে চেঞ্জ করবো কিন্তু। আচ্ছা কজের এই 47-এর জায়গায় আমি যদি 43 লিখতে চাই, তাহলে কজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কজ চেঞ্জ হয়ে যাবে সাইন, আর এই 47-এর জায়গায় হয়ে যাবে কত, 43 হয়ে যাবে। এইটা প্রথমটা বুঝতে পারলে। ঠিক একইভাবে পরেরটা তোমরাই বলতে পারবে, তোমরা বলবে কি দাদা এটা কি তাহলে 47-এ চেঞ্জ করবো, না মোটেও না, আগেরটা যেহেতু 43 ডিগ্রিতে চেঞ্জ করেছি, এটাও 43 ডিগ্রিতে চেঞ্জ করব। তাহলে কজের মতনই রাখবো, ওটাকে তো চেঞ্জ করবো না, তাহলে কজ 43 লিখবো, আর এই সাইন 47 যেটা, এইটাকে 43-এ চেঞ্জ করবো, আর চেঞ্জ করলেই সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে না, তাহলে কজ হয়ে যাবে 43 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তুমি বলো এই তো একটা সাইন আর একটা সাইন, দুটো সাইন গুণ মানে সাইন স্কোয়ার 43 হয়ে গেল, সাইন স্কোয়ার 43, আর এখানে দুটো কজ গুণ মানে দুটো কজ দুটো গুণ হলে কি হবে, কজ স্কোয়ার 43 ডিগ্রি। আর তোমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র শিখবে বা অনেকেই শিখেছো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এইটাও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত লিখে দেবো, 1 লিখে দেবো। তো আমরা স্টুডেন্টকে বলেই থাকি, যখনই তোরা কোনো মান জানিস না, এরকম ধরনের অঙ্ক থাকবে, তোরা চোখ বন্ধ করে 1 মেরে দিস, ঠিক আছে, এরকম বলে থাকি। তো ওরা মাঝে মধ্যে করেও দেয় এবং সেক্ষেত্রে কিন্তু ওরা বেনিফিট পেয়েই যায়, হ্যাঁ। তো এটাও তোমাদের বলে দেওয়া থাকলো, যখনই তুমি কোনো কিছুর মান জানবে না, 1 মেরে দেবে, যা হয় হবে, ঠিক আছে। মানে না অ্যাটেম্প করার থাকলে অ্যাটেম্প করে দেওয়াই ভালো আমার মতে। আর যারা একদম পুরো বেসিক থেকে বুঝতে চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তাহলে খুব শীঘ্রই শুরু করব। দেখো আমার মানে নিজস্ব ডিউটি প্লাস অফলাইন ব্যাচ সব কিছু ম্যানেজ করে ইউটিউবে রেগুলার আসাটা আমার কাছে খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যায়, ঠিক আছে। ইচ্ছা থাকলেও মানে উপায় নেই, এরকম একটা ব্যাপার। তো তবুও যদি তোমাদের মানে অ্যাক্টিভনেস যদি আমি একটু ভালো দেখি, তাহলে অবশ্যই কিন্তু আমারও মানে আমিও চেষ্টা করব যে তোমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যাওয়ার, হ্যাঁ। তো 24 দাগের কোশ্চেনটা দেখছি এবার। বলছে যে অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 45, ফার্স্ট 4 নাম্বার 40, 35, 60, 55, তাহলে ফিফথ নাম্বার কত। আচ্ছা 5টা সংখ্যার গড় কত বলে দিয়েছে, 45 বলে দিয়েছে। আচ্ছা এর মানে কি, গড় 45 মানে সবার মধ্যে 45 আছে, এটা বলতে চেয়েছি। কিন্তু দেখো প্রথম সংখ্যা কত বলেছে 40, পরেরটা কত বলেছে 45, 35, তারপরেরটা কত বলেছে 60,
তারপরটা কত বলেছে 55। আচ্ছা, এদের সবার গড় কি বলে দিয়েছিল 45, মানে সবাইকে 45 পাওয়ার কথা ছিল, কিন্তু এ কত কম পেয়ে গেছে 5 কম পেয়ে গেছে। এ কত কম পেয়ে গেছে 10 কম পেয়ে গেছে। এ কত বেশি পেয়ে গেছে 45 আর কত হলে 60 হয় 15 বেশি পেয়ে গেছে। আর এ কত বেশি পেয়ে গেছে এ 10 বেশি পেয়ে গেছে। এ 10 বেশি পেয়ে গেছে, তাই তো? তাহলে তুমি বলবে যে এই যে 15 বেশি আর এই যে 15 কম কেটে গেল, তাহলে এক্সট্রা কত বেশি বেরিয়ে গেছে এদের মধ্যে 10 বেশি বেরিয়ে গেছে। তাহলে ফিফথ যে ব্যক্তিটা হবে ওর 45 পাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এ তো 10 বেশি নিয়ে চলে গেছে, তাহলে 10 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 35 হয়ে যাবে, তাই তো? নাকি তুমি সব যোগ করে তারপরে বিয়োগ করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আজ যদি 5টা না দিয়ে যদি 7-8খানা দিয়ে দিত আর কিছু পয়েন্টের অঙ্ক দিত, তাহলে কিন্তু মজাটা চলে আসতো, বুঝেছো? অঙ্ক তো অতিরিক্তই সহজ, তো অতিরিক্ত সহজকে আরও অতিরিক্ত সহজ বানিয়ে দিলাম, ঠিক আছে? দেখো সেইভাবেই করার চেষ্টা করো, কিন্তু গুনটুন করে ফালতু ব্রেনের উপর প্রেশার তৈরি করতে যেও না। আমি আরেকবার বলে দিচ্ছি যারা বুঝতে পারিনি, দেখো 5টা সংখ্যার গড় 45, মানে সবাইকে 45 পাওয়ার কথা ছিল, কিন্তু প্রথমটায় 5 কম, দ্বিতীয়টায় 10 কম, আর তৃতীয়টায় 15 বেশি। তাহলে এই 5 আর 10 যেটা কম, মানে 15 কম আর 15 বেশি, এই দুটো কেটে যাচ্ছে তো। আর লাস্টেরটা দেখো এটাই 10 বেশি চলে গেছে, তাই তো? 45 থেকে 55 মানে কি 10 বেশি চলে গেছে, তাহলে 10 নিশ্চয়ই পরে একদম শেষের জন্য 10 কম পাবে। এবার 45 পাওয়ার কথা ছিল, কিন্তু 10 কম পাবে, 10 বিয়োগ করে দিলাম 35, অর্থাৎ বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি তারপরের কোশ্চেন। বলছে একটি বহুভুজের, বাবা বাপরে বাপ কি বলবো, সব ধরনের কনসেপ্ট তোমাকে বুঝে শুনে নিয়েছে একদম লাস্ট দিনের লাস্ট শিফটে। দেখো তোমরা, কে বলেছে ভালো অঙ্ক আসে না, কে বলেছে রাজ্য সরকারে ভালো অঙ্ক আসে না? যথেষ্ট ভালো অঙ্ক এসেছে, ঠিক আছে? অনেক কনসেপ্ট জানা দরকার, অনেক কনসেপ্ট তোমাকে বিল্ড করতে হবে এখনও, ঠিক আছে? পরবর্তী পরীক্ষার জন্য যদি ভালো করে প্রস্তুতি নিতে হয়, তাহলে অবশ্যই কিন্তু রেডি হয়ে যাও, ঠিক আছে? শুধুমাত্র অ্যারিথমেটিকের উপর ভরসা করে যেও না পরীক্ষা দিতে। দেখো একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ, বহুভুজের 5টা অন্তঃকোণ, ভালো করে বোঝো, 5টা অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি, অপর অন্তঃকোণগুলির পরিমাপ 160 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কত? দুর্ধর্ষ অঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে ভালো করে বুঝে নাও। তাহলে তুমি দেখো 5টা আছে। আচ্ছা, তোমাকে পুরো বহুভুজ এখন আমাকে কনসেপ্ট বোঝাতে হবে, তাহলে আমাকে প্রথম থেকে আমি একটু শুরু করি, কোনো অসুবিধা নেই, তোমরা সময় দিয়ে দেখছো যতক্ষণ, তাহলে তোমরাও প্রস্তুত থাকো, আমি পুরোপুরি আস্তে আস্তে বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো কি বলছে, একটা প্রথম কনসেপ্ট তুমি একটু লিখে রাখো, বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণ, হ্যাঁ, অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল সারা জীবন, অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল সারা জীবন 180 হয়। অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল সারা জীবন 180 হয়, ঠিক আছে? আর একটা কনসেপ্ট, এটা হলো 1 নম্বর কনসেপ্ট। আর 2 নম্বর কনসেপ্ট, বহুভুজের তো যতগুলো বাহু, মনে করো 20টা বাহু, তাহলে 20টা অন্তঃকোণ 20টাই বহিঃকোণ থাকবে, ঠিক আছে? মনে করো 20টা বাহু, তাহলে আমি কি বলতে যাচ্ছি কথাটা লিখে রাখবে, 20টা বাহু মানে 20টাই অন্তঃকোণ আর 20টাই বহিঃকোণ, এরকম হবে বিষয়টা, ঠিক আছে? তাহলে সমস্ত বহিঃকোণগুলো, সমস্ত বহিঃকোণগুলো যদি তুমি যোগ করো, তার একটা মানে মোট বহিঃকোণ বলতে পারো, বহিঃকোণগুলির কি বলছি সমষ্টি, বহিঃকোণগুলির সমষ্টি, সব বহিঃকোণ মিলিয়ে না 360 ডিগ্রি হয়। সব মাপ বা যত বহিঃকোণ আছে সব মিশিয়ে যোগ করে, যত সে 100 বাহু বিশিষ্ট বহুভুজ হোক, 5000 বাহু বিশিষ্ট বহুভুজ হোক, তাদের সবার বহিঃকোণের যোগফল কত হবে 360 ডিগ্রি। কিন্তু অন্তঃকোণগুলির যোগফল কিন্তু 360 ডিগ্রি হবে না কিন্তু, হ্যাঁ। অন্তঃকোণগুলির ক্ষেত্রে সমষ্টি একটা ফর্মুলা আছে, সেটা আমি লিখিয়ে দিচ্ছি এক্সট্রাভাবে, n-2 ইন্টু 180 ডিগ্রি, n-2 ইন্টু 180 ডিগ্রি। এন কি? যত সংখ্যক বহুভুজের বাহু, ঠিক আছে? এন হলো বাহু সংখ্যা, বুঝেছো? তাহলে অন্তঃকোণ কিন্তু ডিপেন্ড করে কার কতগুলো বাহু আছে, যার যত বেশি মানে বাহু, তার সেক্ষেত্রে তত বেশি অন্তঃকোণ হয়ে যাবে। আর বহিঃকোণটা কি বললাম আমি, বহিঃকোণটা সারা জীবনই ফিক্স 360 ডিগ্রি। তাহলে আর অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফলও সারা জীবন ফিক্সড কি 180 ডিগ্রি। তাহলে এই 3টে কনসেপ্টের উপরেই পুরো অঙ্ক দাঁড়িয়ে রয়েছে। চলো দেখে নিই। বলছে 5টা বহিঃকোণ কত বলে দিয়েছে, 5টা বহিঃকোণ,
5টা বহিঃকোণ বলে দিয়েছে, তুমি দেখছো 172। আচ্ছা, তাহলে 172 যদি বহিঃকোণ হয় তাহলে তুমি সাথে সাথেই বলে দেবে দাদা অন্তঃকোণ তাহলে কত হবে বলো তো? অন্তঃকোণ হবে 180। তো তুমি বলেছিলে বহিযোগ অন্ত মানে কত? 180। তাহলে 72 যদি বাদ চলে যায় 172, তাহলে 8 পড়ে থাকলো। তাহলে মোট কত অন্তঃকোণ হয়ে গেল? 5 40 অন্তঃকোণ হয়ে গেল। 40 অন্তঃকোণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটুকুতে 40 কিন্তু অন্তঃকোণ হয়ে গেল। কি উল্টো পাল্টা লিখলাম এখানটায়? 172 ডিগ্রি বহিঃকোণ নয়, 172 ডিগ্রি অন্তঃকোণের পরিমাপ দিয়েছিল। অন্তঃকোণ, অন্তঃকোণ আর এটা হলো বহিঃকোণ। আচ্ছা, আবার প্রথম থেকে বলি। বলছে যে 5খানা অন্তঃকোণ বলে দিয়েছে 172 ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত হবে? বহিঃকোণ 180 থেকে 172 বাদ যাবে মানে 8। তাহলে মোট বহিঃকোণ কত পেয়ে গেলাম? এই কটার জন্য 40 হয়ে গেল। আচ্ছা, আমরা জানি এমনি মোট বহিঃকোণ কত হবে? 360 ডিগ্রি। তাহলে বাকি বহিঃকোণ কত? তুমি বলবে দাদা বাকি বহিঃকোণ হলো 360 থেকে 40 বাদ দিয়ে দাও। তাহলে তুমি বললে 320 হলো বাকি বহিঃকোণগুলো। বাকি বহিঃকোণগুলো। আচ্ছা, বাকি বহিঃকোণগুলোর মধ্যে দেখো কতগুলো বহিঃকোণ মিলে 360 ডিগ্রি হচ্ছে সেটা বের করব। আচ্ছা, বাকি যে অন্তঃকোণগুলো সেগুলো কত? 160 ডিগ্রি করে। তাহলে বাকি যে বহিঃকোণগুলোর প্রতিটা কত? বাকি বহিঃকোণগুলোর প্রতিটি বলবে 180 থেকে 160 বাদ দিয়ে দাও। তার মানে 20 করে বহিঃকোণগুলো কত করে? 20 করে। আচ্ছা, এই রকম বাকি বহিঃকোণ যদি এক্সখানা হয়ে থাকে তাহলে মোট কত? এক্স গুণ 20 মোট হলো বহিঃকোণ, আর সেটাই তো 360 বাকি বহিঃকোণ পড়েছিল না? তাহলে 360 না, সরি 320 লিখে দেবো। তাহলে এক্স ইজুকাল টু আমি কত বলবো? 16 দুগুণী 32, 0 0 কেটে গেলে কি হলো? ও আচ্ছা, তাহলে এক্স হলো 16টা। তাহলে আমি বলবো এখানে কতগুলো বহিঃকোণ পাবো? 16টি বহিঃকোণ। তাহলে 16টি বহিঃকোণ মানে 16টি বাহু। 16টি বাহু। আর আগে কতগুলো বাহু ছিল? 5টা বাহু আগে ছিল না অলরেডি? তাহলে 5 আরও যোগ হয়ে যাবে। তাহলে মোট কত হলো? 16 আর 5-এ 21। 16 আর 5-এ 21টি বাহু। তাহলে কতগুলো বাহু হয়ে গেল? 21টি বাহু। যথেষ্ট ভালো, যথেষ্ট ডিমান্ডিং কোশ্চেন কিন্তু এটা জিজ্ঞাসা করেছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমি অবশ্যই তোমাদের হলো মানে কেউ যদি বুঝতে অসুবিধা হয় সে আবার একটুখানি আগে করে আর একবার একটু দেখে আস্তে আস্তে বুঝে নিও, ঠিক আছে? এবং অবশ্যই নোট ডাউন করে রাখবে, এই সমস্ত কোশ্চেন কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে, পরবর্তীতেও আসতে পারে। পরের অঙ্কটা দেখো কি বলছে। যদি একটি রম্বসের কর্ণ দুটির অনুপাত 3:4 এবং রম্বসের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হয় তবে পরিসীমা কত? খুব ভালো ভালো কনসেপ্ট, যে কোনো কোশ্চেনই কিন্তু তারা যথেষ্ট ভালো ডিমান্ডিং কোশ্চেন আমি বলবো। রম্বসের কর্ণ দুটো বলে দিয়েছে, তাই তো? আচ্ছা, যারা রম্বসের অঙ্ক আগে করেছো তাদেরকে আমি জাস্ট একটা কনসেপ্ট বলবো, দেখো তো তোমরা এইসব জিনিস শিখেছো কি না আদৌ। রম্বসের ক্ষেত্রে দুটো কনসেপ্ট শিখলেই রম্বসের সব অঙ্ক পারবে। এক হলো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল D1 D2, ঠিক আছে? আর 2 নম্বর সূত্র হলো রম্বসের সূত্র বলবো না, একটা স্টেটমেন্ট বলবো। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে এটা লিখে রাখবে তোমরা, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? এর মানে কি? এর মানে হলো এই যে কর্ণটা যদি আমি এরকমভাবে টানি, এই একটা কর্ণ, আর এই কর্ণটাকেও যদি আমি একইভাবে টানি তাহলে তারা সমকোণী। সমকোণ মানে সবাই জানো 90 ডিগ্রি, তাহলে এর ভিতরে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। আর সমদ্বিখণ্ডিত মানে এই খণ্ডটার দৈর্ঘ্যও যা হবে এই দিকের খণ্ডও তাই হবে, আর এই দিকের খণ্ডও যা হবে এই দিকের খণ্ডও তাই হবে। এইদিকে সাপ বানিয়ে দিলাম আর এদিকে দুটো ড্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে?
তো এই হলো আমার কনসেপ্ট। তাহলে বুঝতেই পেরেছো। আর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দেখো এইবার আমাদের এখানে কি বলেছে, এই আমি রম্বস এঁকে নিলাম। রম্বস এঁকে নেওয়ার পরে বলছে কর্ণ দুটোর কি বলে দিয়েছে, কর্ণ দুটোর অনুপাত 3:4। আচ্ছা, কর্ণ দুটোর অনুপাত যদি 3:4 হয়, তাহলে এই কর্ণ যদি মনে করো 4 হয়, তাহলে এই কর্ণ বলবে 3। এই অনুপাতেই তো আছে, তাই তো? আচ্ছা, আমি যদি এদের অর্ধেকগুলোকেও 3-4 ধরি, তাতেও তো কোনো অসুবিধা নেই। এদের অর্ধেকগুলো দেখো, কোনো একটা জিনিস ফুল, এইটা মনে করো কোনো একটা ফুল, আর এইটাও মনে করো কোনো জিনিস, কোনো একটা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস। এরও এরও অর্ধেক যদি করি, এরও অর্ধেক করি, ফুলের অনুপাতও যা হবে, অর্ধেকের অনুপাতও তো তাই হবে, তাই না? তাহলে এইভাবেই আমি বলতে যাচ্ছি। নাকি এবার 3-2 করবে? 3-2 করো না, যাই হোক, আমি বলছি শোনো, কর্ণ দুটোর অনুপাত যদি 3:4 হয়, তাহলে তুমি বলবে যে ওদের অর্ধেকের অনুপাতগুলো 3:4ই হবে। তাহলে তুমি বলবে এই দিকেরটাও 3 হবে, এই দিকেরটাও 4 হবে। তাহলে জাস্ট কি হলো বলো তো? দেখো তো পুরো কর্ণটা কত হয়ে গেল, 3-3 6, আর ওইদিকে পুরো কর্ণটা কত হলো, 4-4 8। এদের অ্যাকচুয়ালি অনুপাত যদি করো, তাহলে দেখো 3:4ই হলো না। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম, বুঝেছো? তাহলে দেখো, আমি যেটা জিনিসটা ধরে নিয়েছি, এইবার বলবে যে তাহলে আমার এই একদিকের কর্ণ কত হলো 6x, আরেকদিকের কর্ণ কত হলো 8x, তাই তো? তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হলো মোট ক্ষেত্রফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আর সেই কর্ণদ্বয়ের গুণফল কত বলে দিয়েছে? 54 বর্গ সেন্টিমিটার, তাই তো? 3:4 নিলেও হতো। যাই হোক, এখানে তোমার কনসেপ্ট এত কিছু লাগবে না। আমি একটু মানে অন্য ধরনের কোশ্চেন ভেবেছিলাম। আচ্ছা, তাহলে তোমরা সহজেই করে নাও। বলছে যে কর্ণ দুটো যেহেতু মানে একদম যেটা সবাই করে, কর্ণ দুটো কি কি বলে দিয়েছে 3:4, তো তাহলে একটা 3x নাও, আর একটা কি বলেছে 4, তাহলে 4x নিয়ে নাও। তাহলে তুমি বলবে 3x আর যদি 4x নিয়ে নিই, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে 3x গুণ কত 4x লিখবো, ইজিক্যাল টু 54 বলে দিয়েছে। তাহলে 3 দিয়ে কাটি, 3×8 কত 54। আচ্ছা, 2 দিয়ে যদি কাটি, 2×2 = 4, আর 2 দিয়ে যদি কাটি 9×2 = 18। তাহলে x² ইজিক্যাল টু কত হচ্ছে 9। তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে 3। তাহলে তুমি বলবে রম্বস যেটা হলো, তার তো একটা বাহু ধরেছিলাম কত, একটা বাহু ধরেছিলাম 3x আর একটা 4x, বাহু নয় সরি, কর্ণ। তাহলে 3x আর 4x মানে হলো 3x আর একটা কত 4x। আচ্ছা, 3x মানে একটা কর্ণ কত বলে দিয়েছে, তার মানে 3x, তাই তো? 3×3 = 9। আর একটা কর্ণ কত বলে দিয়েছে, তাহলে আর একটা 4x ধরলাম, তাহলে 3×4 = 12। বেশ, 3×4 = 12। তাহলে একটা কর্ণ 9, আর একটা কর্ণ কত বেরোলো 12। তাহলে তোমার বের করতে হবে পরিসীমা বের করতে হবে, তাই তো? পরিসীমা বার করতে হবে। আচ্ছা, রম্বসের 4টে বাহুই তোমরা জানো x করে হয়। 4টে বাহুই তোমাদের x আবার ধরে ফেললাম, তাই 4টে বাহু যদি আমি a ধরি, 4টে বাহুই যদি a ধরি, তাহলে 4a হয়ে গেল বাহুর দৈর্ঘ্য, 4a হয়ে গেল 4খানা বাহুর দৈর্ঘ্য, এবং এটাই হয়ে গেল পরিসীমা, তাই না? এটাই হয়ে গেল পরিসীমা। তাহলে তোমাদেরকে সহজে বলতে চেয়েও বলতে পারছি না, কেননা অনেক কনসেপ্ট তো তোমাদের আগে বোঝায়নি, কি করে তাড়াতাড়ি বলবে এইসব কথাগুলো। দেখো, 3, 4 আর একটা 5 ট্রিপলেট হয়, ঠিক আছে? 3, 4, 5 হয় ট্রিপলেট, বুঝলে? কিন্তু 3, 4, 5 যদি ট্রিপলেট হয়, তার মানে এই যে বাহুগুলো, এটা 5 হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা কি আদৌ 3? এটা 3 নয়। এটা কত 9, এটা কত 4 নয়, এটা কত 12। তার মানে এদের সাথে 3 গুণ করা আছে, তাহলে এখানেও 3 গুণ করতে হবে, তাহলে এখানেও 3 গুণ করতে হবে, তাই তো? তাহলে 3×5 = 15, 3×5 = 15, ঠিক আছে? 15 একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 15। আচ্ছা, 15 কি একটা বাহুর দৈর্ঘ্য? সেটা কি ঠিক বলছি আমি? না,
তার কারণ হলো এই যে যেটা 3 4 12 বলছি, এটা তো পুরো কর্ণের দৈর্ঘ্যটা ছিল না, কিন্তু আমি তো বলছি যখন ট্রিপলেট ইউজ করছি এই যে 90 ডিগ্রির জন্য, ঠিক আছে, 90 ডিগ্রির জন্য এটা 3 4 5, তো অঙ্কটা আমি অনেকটাই লেন্দি করে ফেললাম মানে তোমাদের বলতে গিয়ে, কেননা কেমন কেমন লেভেলের স্টুডেন্ট আমার এখানে বর্তমান সেটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমার বলতে গিয়ে একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। তাহলে কি করবো, আমি এটাকে এখন স্কিপ করবো কিনা ভাবছি। দেখো, তো আমি একটু বলার চেষ্টা করছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3 4 5 যখন ট্রিপলেট হবে তখন দেখো এটা তো অ্যাকচুয়ালি 3 নয়, এটা কত 9, আর এটা কত 12। আচ্ছা, তখন সেক্ষেত্রে কত হবে, এখানে 15 হবে, তাই তো। আর 15 হলেও কি হবে, পুরো কর্ণটা কিন্তু অ্যাকচুয়ালি 12 ছিল, তাহলে অ্যাকচুয়ালি এই যে 15 যেটা বেরোচ্ছে এটা কিন্তু দুটো বাহু মিলে 15 বেরোবে, হ্যাঁ, কারণ এখানে ডবল ডবল আছে, ঠিক আছে। তাহলে 15 দুটো বাহু বেরিয়ে গেল 15, তাহলে 2 দিয়ে গুণ করলেই তোমার পুরো পরিসীমা বেরিয়ে যাবে, মানে 15 দুগুণে 30 হয়ে যাবে, ঠিক আছে। উত্তরটা কত হবে, 30। কিভাবে বলবো তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে, যাতে কিনা একটু সহজে হয়ে যায়, তাই তো। ভুল হয়ে গেল বলাটা আমার। যাই হোক, আমি আর একবার একটু বলবার চেষ্টা করছি, বুঝলে, কারণ আমাকে সমস্ত ধরনের স্টুডেন্টকে বোঝাতে হবে। অনেক ধরনের স্টুডেন্টই এখানে বিদ্যমান, যারা একটু ভালো বুঝে গেছো তারা কি করবে, এইটুকু জিনিস একটু তাড়াতাড়ি স্কিপ করে বেরিয়ে যাবে, ঠিক আছে, কেননা বাকিদেরও আমাদের বোঝাতে হবে, তার জন্য আমার আর একটু সময় নিতে হবে, হ্যাঁ। দেখো, একটি রম্বসের দুটো কর্ণ আছে, ঠিক আছে, কর্ণ দুটোর অনুপাত বলেছে 3:4, কর্ণ দুটোর অনুপাত 3:4 বলেছে, দেখেছো। আমি কিন্তু ওর জন্যই মানে এই যে জিনিসগুলোকে ওইভাবেই নিয়ে চলছিলাম 6:8, পরে গিয়ে বুঝলাম যে না, হলো হয়তো সহজ আছে, দিয়ে আবার কেটে ওই পাশে করতে গিয়ে দেখলাম না, সমস্যায় পড়ে গেছি সেই। তো দেখো, আমি বলতে যাচ্ছিলাম যে যদি 3:4 হয় রম্বসের কর্ণ দুটোর অনুপাত, মানে পুরোটা যদি 3 আর পুরোটা যদি 4 হয়, তাহলে তাদের অর্ধেকের অনুপাতও 3:4 তো হবে। তাহলে এইটুকু যদি 4 হয়, এইটুকু যদি 3 হয়, তাহলে বাকি অর্ধেকও 3, এই দিকেরটা 4 হবে। আচ্ছা, সেই সাপেক্ষে তুমি এই অতিভুজটা 3 4 কত বলবে, 5 বলবে, তাই তো নাকি, 3 4 5 বলবে। আমি চিত্র পুরোপুরি বানিয়ে নিয়েছি। তাহলে 5 যদি হয় তাহলে প্রত্যেকটা বাহুই কত হয়ে যাবে, 5 5 করে হয়ে যাবে, প্রতিটা বাহুই 5 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার দেখো তোমরা এই ত্রিভুজে এই রম্বসটার ক্ষেত্রফল আমি কি বলবো, রম্বসের ক্ষেত্রফল বলবো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে তুমি বলবে, এই উপরে করছি হাফ ইন্টু কর্ণদ্বয় বলতে আমি তো ধরে নিয়েছি এখন 6x, তাই তো, 6x ধরবো, আরেকটা কত 4 4 8x ধরবো, দিয়ে লিখবো 54, দিয়ে লিখবো কত 54, ঠিক আছে। তাহলে আর আমি বলবো যে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করার চেষ্টা করি। আচ্ছা, 2 দিয়ে কাটি 3 দুগুণি 6, না 2 দিয়ে কাটি 4 দুগুণি 8, ঠিক আছে, আর 6 দিয়ে কাটি 6 নং 54, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 9/4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 3/2। আচ্ছা, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, 3/2। তাহলে আমার পরিসীমা কটা 5 আছে, 4খানা 5 আছে, তাই তো। তাহলে 4খানা 5 মানে 4 5 20x, আমি কত ধরবো, 20x ধরবো। তাহলে 20x এর ভ্যালু আমি পরিসীমা কত বলবো, 20x ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু 20। তাহলে 2 দিয়ে কাটলে 10 দুগুণি 20, 3 10 30। আশা করি এইবার বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। এইটাই হলো সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হবে, বুঝেছো। তোমাকে আরও একবার আমি বুঝিয়ে দিচ্ছি, এইবার একটু তাড়াতাড়ি বুঝে নাও, হ্যাঁ। দেখো, কি বলছিলাম আমি, রম্বসের কর্ণ দুটির অনুপাত 3:4। আমার 3 আর 4 নিলেই কি হবে, ভগ্নাংশ আসবে, আমি ভগ্নাংশের মধ্যে যেতে চাই না। তার জন্য কি করতে চেয়েছিলাম, আমি বলছি যে 3 আর 4 যদি কর্ণ দুটোর অনুপাত হয়, এরা তো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে অর্ধেকগুলোরও অনুপাত কী হবে, 3:4 হবে।
তাহলে উপরেরটা 3, নিচেরটাও 3 ধরলাম, এই দিকেরটাও 4, এই দিকেরটাও 4 ধরলাম। তাহলে 3 4 3 4 যদি হয়, আর এখানে তো 90 ডিগ্রি কোণ করছে, তাহলে ট্রিপলেট কত? 3 4-এর সাথে কি 5 ট্রিপলেট। তাহলে তুমি বলো যদি কর্ণ 3 3 6x হয় একটা, আর একটা কর্ণ 4 4 8x হয়, তাহলে পুরো পরিসীমা কত? 4টে 5 না, 4 5 20x হলো পরিসীমা, 20x হলো পরিসীমা। এইবার ঝমাঝম করে দিই, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে একটা 6x একটা 8x, গুণ করে দেখলাম 54 লিখে দিলাম। রম্বসের ক্ষেত্রফল যেহেতু 54 বলেছে, x এর মান 3/2 পেলাম, আর পরিসীমা কত বলেছে? 20x, 20x এর মান কত বের করে দিলাম? 30 বের করে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। এবার তাড়াতাড়ি চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলছে দেখো, মাঠের উপর একটি বিন্দু একটি মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, ত্রিকোণামিতির হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এই জিনিসটা করতে গেলে তোমাদের 3টে চিত্র একদম মন দিয়ে বুঝে নিতে হবে। যদি 30 ডিগ্রি বলে, তাহলে তুমি 30 ডিগ্রির সামনে 1, নিচে √3, আর এই অতিভুজটাকে 2 লিখবে। এই যে 3টে চিত্র পুরো মুখস্থ করে নাও কিন্তু এখনই। দেখো কি স্পিডে অঙ্ক তোমার বেরিয়ে যাবে প্রতিদিন। যদি আমাকে অনেক অঙ্ক করাতে হবে, না হলে তোমাকে তো এত সহজে বোঝানো সম্ভব না, যেগুলো আমরা অফলাইনে করিয়ে থাকি। 60 ডিগ্রি যখন থাকবে, 60 ডিগ্রির জন্য সামনেরটা √3, নিচেরটা 1, আর এটা হলো 2। দেখো আগের চিত্র যা, এইখানেও তাই, শুধুমাত্র 30-এর জায়গায় কি হচ্ছে 60 হয়ে গেলে 60-এর সামনে বড়টা, বড়টা মানে √3, আর 30-এর সামনে ছোটটা মানে 1। দেখো জিনিসটা কিন্তু একই লিখেছি, 1 2 √3, 1 √3 আর 2 লিখেছি। শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে, 30 হলে সামনে হবে 1, আর 60 হলে সামনে হবে কি √3। এই কথাটা মনে রাখবে। আর 45 ডিগ্রির জন্য আর একটা কথা মনে রাখো, 45 ডিগ্রির জন্য জিনিসটা হবে 1 1 √3। কেন হলো এখন জিজ্ঞাসা করো না, পরবর্তীতে আমি ঠিক বুঝিয়ে দেবো। তাহলে এই 3টে চিত্র মুখস্থ করে ফেলেছো। এইবার দেখো ভালো করে অঙ্কটা কি বলছে। মাঠের উপরে একটা বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। তাহলে কোনো একটা বিন্দু থেকে তুমি একটা মোবাইল টাওয়ারের চূড়া দেখছো, এরকমভাবে কত ডিগ্রি কোণে দেখছো? 60 ডিগ্রি। তাহলে গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10, মানে এই নিচের যে দূরত্বটা সেটা 10 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে বলো 60 ডিগ্রির জন্য কি চিত্র বলেছিলাম বলো? 60 ডিগ্রির জন্য নিচে 1, সামনে √3। তাহলে টাওয়ারের উচ্চতা কত? তাহলে তুমি বলবে এই নিচে 1 হলো, এইটার ভ্যালুই কত বলে দিয়েছে? 10, আর উচ্চতা তো √3, তাহলে 10 √3 হয়ে গেল উত্তর। 10 √3, 10 দিয়ে গুণ করে দিলে √3-কে, 10 √3, অর্থাৎ বি হয়ে গেল আমার উত্তর। কত সহজ, তাই না? চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, কে স্কোয়ার এই বহুপদী সংখ্যামালার x-3 একটি উৎপাদক হলে। বাবা কি করেছে, সত্যি কথা বলতে কি করেছে কোশ্চেন, যথেষ্ট স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছে। কি বলবো, বলছে যে এর জন্যই দেখছো যে অনেক ইউটিউবাররা কিন্তু মানে তাদের সলিউশন বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এটাই বুঝতে হবে জিনিসটা, যে কোথায় তোমরা মানে গেলে সব কিছু পেতে পারো, ঠিক আছে। এবং সে তার জন্য তুমি আমাকে একটু হেল্প করো, তোমাদের অঙ্কে যথেষ্ট মানে ভালো প্রিপারেশান আমি তুলে দিতে পারবো, ঠিক আছে। আমার এখানে যত অফলাইন স্টুডেন্ট আছে তারা যে কোনো এক্সাম কিন্তু সহজে ক্র্যাক করতে পারে। সিজিএল বলো, সিএইচএসএল বলো, এই সমস্ত এক্সাম যথেষ্ট ভালোভাবে কিন্তু অঙ্ক ক্র্যাক করতে পারে এবং ফুল নাম্বার নিয়ে আসে কিন্তু অঙ্কে, ঠিক আছে। তো চলো দেখা যাক কি বলছে। বলছে যে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক যদি এইটা হয়, তাহলে কে এর মান কত সেটা বের করতে হবে। উৎপাদক মানে x-3 যদি উৎপাদক হয়, তাহলে যখনই বলবে না কোনো একটা পলিনোমিয়াল বা সংখ্যা, বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x-3, তাহলে যেটা বলে দিয়েছে সেই x-3 = কত? 0 বসিয়ে দাও। তাহলে x = কত? 3 হবে। x এর মান কত পেয়ে গেলাম? 3। এবার এই 3-এর মানটা এই সংখ্যামালায় বসিয়ে দাও। তাহলে কে স্কোয়ার গুণ 3-এর কিউব, 3-এর কিউব মানে কত? 27, মাইনাস কে ইন্টু 3-এর স্কোয়ার মানে কত? 9, প্লাস 3kx মানে 3 3 9 কে, তাই তো? 3 3 9 কে, কেননা তোমার ইয়ের মানটা বসিয়েছি আমি, এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি সব জায়গায় কত? 3 করে, আর মাইনাস কি লিখবো? কে।
এইটা ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, যেহেতু উৎপাদক তো তাহলে এই 3টা বসিয়ে দিলেই এক্সের মান 3 বসিয়ে দিলে দেখো কি বলছি, যেটা উৎপাদক বলবে সেটা প্রথমে ইজ ইকুয়াল টু 0 পুট করবে, 0 পুট করলে এক্সের যে মানটা পাবে সেইটা যখনই এর মধ্যে বসিয়ে দেবে এইটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারবো কে কমন চলে যাবে, দেখো সবার মধ্যে থেকে কে কমন চলে যাবে এবং কে কমন গিয়ে কি থাকবে না, আমি আস্তে আস্তেই করি, 27 কে স্কোয়ার আর এখানে 9টা কে, এখানে 9টা কে, আচ্ছা কে তাহলে কেটে গেল, 9টাকে কেটে গেল, তাহলে মাইনাস শুধু কে পড়ে থাকলো ইজ ইকাল টু 0। আচ্ছা কে যদি কমন যায় তাহলে তুমি কি বলবে, 27 কে মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় কে 0 নতুবা নতুবা কি 27কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ইজ ইকুয়াল টু কী বলবো, 1/27, ঠিক আছে। তাহলে কে দুটো মান বেরোলো, 0 আরেকটা কত, 1/27। কোথায় আছে অপশান এ হলো সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, আবার ভালো একটা অঙ্ক দিয়েছে, এর মান কত। তাহলে যখনই দেখবে এই ধরনের অঙ্ক দিয়েছে মানে একটা নিচে অনেক বড় বড় জিনিস, তাহলে এর লসাগু করতে যাবে না, সাথে সাথে এটাকে ভাঙা শুরু করবে। দেখো এটাকে কিভাবে ভাঙবে সেটাও আমি বলে দিচ্ছি লজিকটা। 7 × 8 = 56, দেখো 8 নং 72, তাই তো 8 নং 72, আর এইটা কি 9×10 = 90, ঠিক আছে। এমনভাবে ভাঙলাম যেটা দিয়ে দেখো এর শেষ হয়েছে সেটা দিয়ে আবার শুরু হয়েছে, তাই তো। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা আগে করেছো কিনা জানি না, যতগুলো পদ আছে 1 2 3টে পদ, তাহলে 3 প্রথম সংখ্যা মানে 7 আর লাস্ট সংখ্যা মানে কত 10, তাহলে 3/7 × 10, তার মানে 3/7 × 70 হয়ে যাবে উত্তর। তাহলে অপশান কি বি, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমাকে আর একটা প্র্যাকটিস করতে দিই, তুমি নিশ্চয়ই করে দেখাতে পারবে। তুমি অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। 1/, মনে করো 30 দিলাম, যোগ 1/42 প্লাস 1/ তোমার 56 যোগ 1/72 যোগ 1/90, ঠিক আছে। এই আমার একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, এর উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, এক্সের মান যদি এইটা হয় তাহলে x + 1/x এর ভ্যালু কত হবে। এই একদমই সিম্পল অঙ্ক, কিভাবে করবে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। যদি এক্স কখনো এরকম রুটের এই জিনিসটা লেখা থাকে তাহলে 1/x হয়ে যাবে, মানে উল্টো জিনিসটা কি হবে, যখন এরকম করণীয়ালা জিনিস থাকবে, ঠিক আছে, করণীয়ালা জিনিস, তাহলে x = 2 + √3, তাহলে 1/x = কি লিখে দেবে জানো, 2 - √3, 2 - √3, মানে প্লাসের জায়গায় দেখো এর মানে একে উল্টো করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আর নিচে এখানে গ্যাপ দিয়ে ভাগ হয়, গ্যাপ বলতে গেলে অ্যাকচুয়ালি এইটাকে যদি আমি রুটের ভিতরে পুরোটা কনভার্ট করি, অ্যাকচুয়ালি এটা কত আছে জানো, √4 + √3, তাই না। তাহলে 4-এর রুট করলেই তো 2 × 2 = 4 হয়, তাহলে এদের গ্যাপটা কত, 1। এবার 1 দিয়ে ভাগ করা আর না করা তো একই বিষয়, তাহলে আমাকে এটার মান কত পেয়ে গেলাম, 2 - √3। দেখো তোমাদের রাজ্য সরকারের এত ক্ষমতা হয়নি যে এখান থেকে অনেক বেশি টাফ কিছু জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো তোমরা যখনই দেখবে 2 + √3, 1/x এর মান 2 - √3 মেরে দিও, ঠিক আছে। তাহলে তোমাকে এখন বলো কি বের করতে দিয়েছে, x + 1/x, তো তাহলে তুমি বলবে x এর মান তো 2 + √3, আর 1/x এর মানটা আমি একটু আগে বের করে ফেললাম 2 - √3, তাহলে এই √3 কেটে যাচ্ছে, তাহলে 2 2 কত হয়ে যাচ্ছে, 4 উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটু বুঝে শুনে করো, আমি কি কনসেপ্টটা তোমাকে বোঝাতে যাচ্ছিলাম বলছি। যদি মনে করো আমি আরেকটা বলি, মনে করো x = √6 + √5, তাহলে তুমি কি বলবে, তুমি সাথে সাথে বলবে 1/x = √6 - √5। কেন বললে, কেননা এদের মধ্যে গ্যাপটা কত, 1 বলে তাই। আচ্ছা তোমাকে আমি আর একটা কনসেপ্ট বিল্ড করেই দিই, কেন আমি তোমাকে এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, আমার দায়িত্বের মধ্যে পড়ে তোমাকে আরও ভালো কিছু শেখানোর। দেখো 3 প্লাস মনে করো √5 আছে, 3 + √5 আছে, তাহলে তুমি কি করবে,
তাহলে তুমি বলবে 1/x = 3 - √5 তো আগে লিখবই, আগে তো চিহ্ন চেঞ্জ করবই, তারপরে কী দিয়ে ভাগ হবে সেটা পরের কথা। কী দিয়ে ভাগ হবে সেইটা বোঝো এবার। বলো আগে কী দিয়ে ভাগ হবে সেটা বের করার জন্য তোমাকে আগে এদেরকে রুটের ভিতরে আনতে হবে। রুটের ভিতরে আনলে 3কে রুটের ভিতরে আনলে কত হয়? 9, 3 × 9, ডবল হয়ে ঢোকে জানো তো নিশ্চয়ই। আর প্লাস কত? √5। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 4 না? তাহলে 4 দিয়ে এটাকে অ্যাকচুয়ালি ভাগ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা কনসেপ্ট বুঝে গেছো। এইবার বিন্দাস হয়ে ঘুরে বেড়াও। চলো দেখে নিই পরের অঙ্ক কি বলছে। একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের 40% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? আচ্ছা, তাহলে নির্বাচন কেন্দ্রে মোট ভোটারের 80%। দেখো আমি এই যে তোমাদের ফুডের যে সিরিজ করাচ্ছিলাম তোমরা দেখবে আমি বলেছিলাম সামনে ভোটের অঙ্ক আসবে, আর এসেও গেছে, দেখেছো? দেখো ভোটের অঙ্কগুলো সাধারণত কিভাবে করবে একটু দেখে নাও। ভোটের অঙ্কগুলো সাধারণত 100x ধরে করবে। মোট ভোট কত? মোট ভোট হলো, মোট ধরে নিলাম আমি 100x। এবার এর মধ্যে 80% ভোট দিয়েছে মানে 80x দিয়েছে। এবার যে বিজয়ী প্রার্থী সে মোট প্রদত্ত ভোটে তাহলে 80% তো ভোট দিয়েছে, এটাই তো প্রদত্ত ভোট। হ্যাঁ, এটাই প্রদত্ত ভোট। আচ্ছা, এই প্রদত্ত ভোটের 65% পেয়েছে হলো যে জিতেছে। তাহলে এ পেয়েছে 65%, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? তাহলে প্রদত্ত ভোটের একজন যদি 65% পেয়ে যায় তাহলে পড়ে থাকলো বাকি 35%, বাকি জন পেয়েছে। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত শতাংশ ভোট পেয়েছেন এইটা জিজ্ঞাসা করেছে। ও আচ্ছা, তাহলে তুমি বলবে এখানে ডাইরেক্ট গুণ করে দাও। 80x ইন্টু 65%কে করলে কত হয়? 65/100। তাহলে 0 0 কেটে দিই, 5 13 65 হয়ে যাবে। 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 13 52x। আচ্ছা, 52x মানে 52%ই। কেন? কারণ মোট ভোট তো 100x, তার মধ্যে 52x পেয়েছে, তার মানে আমি বলবো যে 52% পেয়েছে। ঠিক আছে, খুবই সহজ জিনিস, এটা অতটা বেশি কঠিন নয়, তো এটা সহজেই তোমরা করে ফেলতে পারবে। যাই হোক, ঘড়ির কাঁটায় কাঁটায় এখন প্রচুর রাত হয়ে গেছে, কিন্তু তবুও তোমাদের জন্য আমি ভিডিও করতেই চলেছি। তো সকালে উঠেই তোমরা ভিডিওটা পেয়েই যাবে। যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিলোমিটার অতিক্রম করে তাহলে গতিবেগ কত? একদম সহজ জিনিস, সহজে বলে দিচ্ছি। 10 কিলোমিটার কিংবা ঘন্টায় উত্তর আনতে হবে। 30 মিনিট মানে কত ঘন্টা? 60 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে 30 দিয়ে কাটলে 30 দুগুণে 60। এই দুইটা অ্যাকচুয়ালি নিচে আছে, এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, কেননা 1/2 আছে তো এটা। তাহলে এই দুইটা উপরে গিয়ে গুণ হয়ে গেলে 10 দুগুণে 20। তাহলে 20 কিলোমিটার ঘন্টা, অপশান বি হলো আমার সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের জ্যা বলে দিয়েছে 10 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, বৃত্তের জ্যা বলে দিয়েছে 10, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? দেখো জ্যামিতি থেকেও কত কোশ্চেন জিজ্ঞাসা করে দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এরকম যদি কোশ্চেন যদি সবকটা সেশন করতো না, আমি খুব খুশি হতাম। কিন্তু সবচেয়ে বাজে বিষয়টা করেছে কি জানো? যে কিছু শিফট করে দিয়েছে সহজ, কিছু শিফট করেছে কঠিন। এদের কেন পিএসসির কারা মানে কোশ্চেন বানাতে বসে আমি তাই বুঝে পারি না। এটা তো আমার কাছেও একটু মানে আমাকেও তো ধার নিতে পারে যে তুমি এসে কোশ্চেনটা করে দিয়ে যেতে পারো। তাহলে দেখতাম যে যারা মানে টুকে অন্তপক্ষে পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে টুকে তাড়াতাড়ি মানে সমাধান করে ফেলে না, তাদেরও আমি দেখে নিতাম যে তাদের কত ক্ষমতা আছে যে টুকে তারা মানে অ্যান্সার করতে পারে। ঠিক আছে, যাই হোক, চলো দেখে নেওয়া যাক কি বলছে। বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, তাই তো? তাহলে বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার আর একটা জ্যা। তোমরা সবাই জানো বৃত্ত যদি এইটা হয় তাহলে তার কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে সেটাকে বলে ব্যাস, আর এর অর্ধেকটাকে বলে ব্যাসার্ধ। তাহলে এই আর বাকি এইগুলোকে কি বলে? জ্যা বলে। ব্যাস ছাড়া বাকিগুলোকে জ্যা বলে। সবচেয়ে বড় জ্যাই হলো ব্যাস। এগুলো তোমরা শুনেছো আগে নিশ্চয়ই। তাহলে এই জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 10। আর এই যে ব্যাসার্ধ যেটা কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো দূরত্ব, এই ব্যাসার্ধটা বলে দিয়েছে 13। আর এই দূরত্বটা চেয়েছে মানে জ্যাটা কেন্দ্র থেকে কত দূরে আছে।
আচ্ছা তোমরা কি জানো এই কনসেপ্টটা? দেখো তো, কোনো একটা বৃত্তের এই ব্যাসার্ধ আর ব্যাসার্ধ নয়, এই জ্যাটা আর এই কেন্দ্র থেকে যদি এরকম লম্ব দূরত্ব আমি বের করি বা লম্বটা টানি, ঠিক আছে, কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব টানি, তাহলে জ্যাটা দুটো সমান খণ্ডে ভাগ হয়, দুটো সমান খণ্ডে ভাগ হয়। আর এটা লম্ব টেনেছে মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। আর তুমি বলবে যে এই খণ্ডটা কত হয়ে গেল? 5, কেননা পুরোটা তো 10 বলেছে, পুরো জ্যা 10 বলেছে, তাহলে 5 হয়ে গেল। তাহলে তোমরা ট্রিপলেট শিখেছো? ট্রিপলেট মানে কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ভূমি আর অতিভুজের ক্ষেত্রে ট্রিপলেট বলা হয়। যেমন আমরা জানি 3, 4, 5 ট্রিপলেট, তেমনি 5, 12, 13 ট্রিপলেট হয়। তাহলে আমি বলবো এই দূরত্বটা কত হয়ে গেল? 12 হয়ে গেল। কত সহজ! ট্রিপলেট যে যত বেশি মুখস্থ করতে পারবে তাদের একদম পুরো মুখে মুখে উত্তর দিয়ে তারা বেরিয়ে চলে যাবে, তাদের এইসব কিছু করাই লাগবে না। তো এর জন্য কিন্তু তোমাদের প্রচুর, যারা একদম এইসব জিনিসগুলো জানো না, তাদের সত্যি কথা বলছি যে তাদের কিন্তু এইসব জিনিস জানতে হবে, এবং তার জন্য তারা একটু হলেও বাকি ছেলেমেয়েরা যা করছে সেই দিকে না গিয়ে এগিয়ে একটু হলেও ডিফারেন্ট হওয়ার চেষ্টা করো। না হলে তুমি দেখছো একটা রেসে, একটা এই যে কম্পিটিটিভের রেসে 10, 12, 20 লাখ ফর্ম ফিল আপ করছে, তো সবাই তো চাকরি পায় না। চাকরি কারা পায়? যারা একটু ডিফারেন্টভাবে প্রস্তুতি নিচ্ছে, তাই না? তো সেই ডিফারেন্টটাই তোমাদেরকে কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা আগামীর জন্য রেডি হতে পারবে। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন কি বলছে। পরের কোশ্চেন কি বলছে দেখো, একটা সূচকের একটা অঙ্ক দিয়েছে, দেখে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কি দিয়েছে? 125 - 2। বেশ। আচ্ছা, 125 মানে তুমি জানো 125 মানে কটা 5? 125 মানে 3টে 5। কটা 5? 3টে 5। আচ্ছা, 16 মানে কটা 2 জানো? 16 মানে 4টে 2 নাকি? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, একদম 4টে 2। বুঝতেই পারছো? আচ্ছা, তোমাদের একটা এক্সট্রা কথা বলে রাখলাম, 2-এর মাথায় 10 মানে কত? 1024। সারা জীবন কাজে লাগবে, এক্সট্রাভাবে বলে রাখলাম, মনে রেখো। মানে 10খানা 2 গুণ করলে 1024 হয়। আচ্ছা, তাহলে এইবার শুরু করছি। তাহলে তুমি দেখে বুঝতে পারছো, প্রথমটাও 125কে আমি 5-এর আকারে ভাঙবো। 5-এর মাথায় 3 দেখলে, আর -2 তো ছিলই, তাহলে 3 দুগুণি কত হবে? 6 হয়ে যাবে। 3 দুগুণি 6 হয়ে যাবে। আচ্ছা, গুণ লিখবো। এখানে কত বলেছে? 2-এর মাথায় আমি দেখতে পাচ্ছি 4। 2-এর মাথায় 4 আছে 16 মানে, আর তার সাথে গুণ আছে আবার কত? -3/2 গুণ আছে, ঠিক আছে? তাহলে এই 2 দিয়ে কাটলে 3, 2 দুগুণি 4 হবে। তাহলে এইটাকে যদি হিসাব নিকাশ করি, তাহলে আমি বলবো 5-এর মাথায় -6 গুণ 2-এর মাথায় 3 দুগুণি -6, ঠিক আছে? এবার তার মাথায় দিয়ে দিয়েছে কি আবার, আমি তো পুরোটা লিখিনি, পুরোটা লিখলে পরে এদের মাথায় ছিল আবার কত? -1/6 ছিল। হ্যাঁ, তাহলে এদের মাথায় যদি -1/6 হয়, তাহলে এই 6 তো নিচে আছে, আর এই 6 উপরে আছে, কেটে যাবে। এই 6ও উপরে আছে, কেটে যাবে। তাহলে দুটোর সাথে কিন্তু কেটে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে আর এই মাইনাস যেটা ছিল এটা গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস যদি গুণ হয়ে যায়, তাহলে মাইনাস তো সবার সাথে গুণ, কেননা ব্রাকেট মানে কি বুঝি আমরা? সবার সাথে গুণ। তাই দেখো 6 এর সাথেও কেটেছে, ওর সাথেও কেটেছে, ঠিক আছে? তাহলে আমি বলবো 5-এর মাথায় একবার মাইনাস দিয়ে গুণ করলে +1 হয়ে যাবে, আর এখানে 2-এর মাথায়ও মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। তাহলে 5 দুগুণি কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 10 মানে কোথায় আমার অপশান এ হলো সঠিক উত্তর। অনেকে হয়তো বুঝতে পারবে না, যাদের এইসব জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার নেই, ঠিক আছে? যেহেতু আমার হাতে এখন প্রচুর অঙ্ক, আমাকে তো শেষ করতে হবে ভিডিও, আমি তো ফুল কনসেপ্ট তোমাকে করে দেখাতে পারি না এখানে। যদি তোমরা আমার অফলাইন ব্যাচে থাকতে, অঢেল সময় থাকতো, তাহলে আমি তোমাদের এই একটা অঙ্কের পিছনে না হলে আর 5খানা করে অঙ্ক করাতাম, ঠিক আছে? একদম পুরো বেস তোমাকে স্ট্রং বানিয়ে ছাড়তাম। যাই হোক, চলো দেখো কি বলছে। দুটি সংখ্যার গুণফল 16/50 এবং ভাগফল হাফ হলে সংখ্যা দুটি কি হবে? একদম সহজ জিনিস। দুটো সংখ্যার গুণফল xy বলে দিয়েছে 16/50, আর তাদের ভাগফল মানে x/y সেটা বলে দিয়েছে হাফ। তাহলে সংখ্যা দুটি কি হবে? আচ্ছা, প্রথমে আগে এই দুটোকে গুণ করে দাও। এই দুটোকে গুণ করে দিলে কি হয় বলো তো? xy গুণ x/y যদি গুণ করে দিই, তাহলে y কেটে যাবে, আর এখানেও 16/50 যেটা ছিল তার সাথে গুণ হয়ে যাবে হাফ। 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, আর এখানে 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8,
আর 25×50, তাহলে এক্সের স্কোয়ার ইজুকাল টু যদি 4/25 হয়, এক্স ইজুকাল টু রুট করতে হবে, তাই তো 2 তাহলে 5×5 = 25। তাহলে এক্সের ভ্যালু যদি 2/5 হয়, তাহলে আমি এই জায়গাটায় বসিয়ে দিই, তাহলে এক্সের ভ্যালু 2/5 বসিয়ে দিই, আর নিচে কত বসিয়ে দেবো, ওয়াই বসিয়ে দেবো, ইজিক্যাল টুই তো হাফ না, ইজিক্যাল টু হাফ। তাহলে কোনাকুনি গুণ হলে ওয়াই ওকে ওয়াই ইজিক্যাল টু, এই কোনাকুনি গুণ হলে তুমি বলবে 2/5 গুণ কত, 2 হয়ে যাবে, 2/5 গুণ 2 মানে হবে 4/5, 4/5। আচ্ছা 4/5 তাহলে ওয়াইয়ের মান, আর 2/5 হলো এক্সের মান। কোথায় আছে 2/5, 4/5, এই যে অপশান বি হলো সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। দেখো কি দিয়েছে, একখানা আনুপাতিক টাইপের একটা কোশ্চেন দিয়েছে, a/2, b/3, c/4, যদি এর সমান হয় তাহলে পি এর মান কত। আচ্ছা তুমি যখন এই জিনিস দেখবে না, সাথে সাথে এর মান 2, বির মান 3, সির মান 4 বসিয়ে দাও, এখানে ডাইরেক্ট এখানে বসিয়ে দাও, বা এটা ইকুয়াল টু কে ধরে নেবে, এটা ইকুয়াল টু 1 ধরে নাও, এটা ইকুয়াল টু, এই অনুপাতটাকে ইকুয়াল টু 1 ধরে নাও, বুঝলে। 1 ধরে নিলে কি হবে, তুমি বলবে যে এর মান তাহলে কি হয়ে যাবে, এর মান হয়ে যাবে 2, বির মান হয়ে যাবে 3, সির মান হয়ে যাবে 4। তাহলে এইবার এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দেবো মানে 2a, 2 গুণ 2 লিখবো, মাইনাস 3b, বির মান কত 3 লিখবো, আর হলো প্লাস 4c, 4 গুণ সির মান কত লিখবো 4, আর নিচে লিখবো কত পি ইজিক্যাল টু, সবাই তো 1 বলেছিল তাহলে এও 1 হবে, তাহলে পি ইজিক্যাল টু কত বলবো, 2 দুগুণে 4, মাইনাস 3 3 9, প্লাস 4 4 16, তাহলে 16 আর 4 20, 20 থেকে 9 বাদ গেলে 11 হবে, অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। আমি কিন্তু সে একই কথা আবার বলছি যে এই অঙ্কগুলো যেটা তোমরা সলিউশন দেখছো, আমি বাড়ি বসে 5 ঘন্টা ধরে অঙ্ক সলিউশন করে তারপরে তোমাদের করাচ্ছি, এরকম বিষয় না। জাস্ট আমি হলো অঙ্কগুলোর স্ক্রিনশট মেরেছি, মেরে জাস্ট পিপিটি বানিয়ে সাথে সাথে সলভ করছি, তোমাদের সাথেই বলতে পারো সলভ করছি। শুধুমাত্র পিপিটি বানাতে গেলে যেইটুকু জাস্ট দেখার দরকার যে কোশ্চেনে একটু উন্নতি হয়েছে, এইটুকুই জাস্ট আমি কিন্তু এই মানে ইয়েতে দেখেছি কিন্তু, ঠিক আছে। তো দেখো এর জন্য দু একটা অঙ্কে একটু একটু সমস্যা হয়ে যাচ্ছে, তো সেটা তোমরা একটু মানিয়ে নিও। বলছে যে একটি কারখানার মেশিনগুলোর মূল্য প্রতি বছর 10% করে হ্রাসপ্রাপ্ত হয়, মেশিনের মূল্য 60,000 টাকা হলে 3 বছর পর মেশিনের মূল্য কত হবে। তাহলে প্রতি বছর 10% কমছে, মানে 60,000 যদি দাম হয়, তাহলে প্রতি বছর 10% কমছে মানে 9/10, কতবার গুণ করব, 3 বার গুণ করব 9/10। কেন 9/10 গুণ করব, কেন 10% মানে কি, 10% মানে 10/100, কাটাকুটি করলে কত হয় 1/10, ঠিক আছে, 10-এ 1 করে কমছে মানে 9 হয়ে যাচ্ছে, তাহলে 3টে শূন্য নিচ থেকে কাটছে, উপর থেকেও 3টে শূন্য কাটবে, আর 9কে 3 বার গুণ করলে কত হয় জানো, 9কে 3 বার গুণ করলে হয় 729 গুণ 60, তাহলে কোনটা হবে 6×9=54, লাস্ট, ওর বাবা সবাই 4 দিয়ে বসে আছে, তাহলে 6×9=54, হাতে রাখলো 5, 6 দুগুণে 12, আর 5-এ 17, 7 হাতে রাখলো 1, 6 7 42, 43, আর একটা শূন্য, 43 74 শূন্য, মানে হলো প্রথম অপশান এই হলো সঠিক উত্তর। আচ্ছা আচ্ছা আজকের প্রথম পার্টটা এই পর্যন্তই। যাই হোক একটু হয়তো লেন্দি হয়ে গেল, তার কারণ তোমরা বুঝতেই পেরেছো যে আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করতে গিয়েও মানে দু একটা বিষয় কি হয়েছে কি, মানে আমি তো সকল ধরনের স্টুডেন্টদের বোঝাতে চাইছি, মানে হাই লেভেলের স্টুডেন্টদেরও, আবার একটু কমা লেভেলের স্টুডেন্টদেরও, যেহেতু আমার এখানে ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক রয়েছে, তাই মানে একটু ভালো লেভেল বোঝাতে গিয়েও হয়তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে সহজ হয়ে গেছে, এর জন্য তোমার সময়টা বেশি চলে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার একটুখানি সমস্যা হয়েছে। যাই হোক তোমরা যদি কেউ আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে তোমরা সবাই আমাদের অফলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে, সেটাতে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের অনলাইনে জিএস একাডেমির নতুন নিজস্ব অ্যাপ তৈরি করেছে, সেই অ্যাপে
ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল স্পেশাল ব্যাচ অথবা এসএসসি জিডি এর জন্য যদি তোমরা প্রস্তুতি নিতে যাও, এর জন্য পুরো 100% প্রস্তুতি দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের অঙ্ক পুরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সব কিছু করানো হবে কিন্তু, হ্যাঁ, এবং যথেষ্ট গুণমান সম্পন্ন অঙ্কই কিন্তু তোমাদের করানো হবে, সমস্ত টাইপের অঙ্ক। তো যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারগুলোতে ফোন করতে পারবে। আচ্ছা, এখানে নাম্বার ভুল আছে, 98 32 56 13 হবে, এটা 31 হবে। আর এটা হলো 9734419357। এই নাম্বারটায় তোমরা সর্বদাই ফোন করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।